ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2025-এর তৃতীয় পর্যায়ক্রম মূল্যায়নের আমি 2 নম্বর মডেল স্কুলটা তোমাদের গণিতে 2 নম্বর মডেল স্কুলটা আমি সম্পূর্ণ সমাধান করব। ইতিপূর্বে আমি দুটি ক্লাস করেছি। একটা হচ্ছে মধ্যশ্রেণী পর্ষদের নমুনা প্রশ্নপত্র সমাধান করেছি, আর একটা হচ্ছে তোমাদের মডেল স্কুল 1। আর আজকে আমি তোমাদের মডেল স্কুল 2 সম্পূর্ণ সমাধান করব। চলো, মডেল স্কুল 2 এর প্রথম প্রশ্ন বলা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। a⁻n সমান কোনটা হবে এর মধ্যে? অপশন নম্বর এ হচ্ছে -na, অপশন নম্বর বি হচ্ছে 1/a⁴n, অপশন সি হচ্ছে -a/n, আর অপশন ডি হচ্ছে 1/n। এর মধ্যে কোনটা সঠিক হবে আমরা একটু গণিত করার চেষ্টা করি। দেখো, বলা হচ্ছে a⁻n। দেখো, এর অ্যান্সারটা যদি আমরা একটু উল্টে দিই, -nটা ঘাতের বা পাওয়ারের নেগেটিভ সাইনটা আমরা যদি তুলে দিই, কী হবে তখন? দেখো, তখন 1/a⁴n হয়। দেখো, কোনো সংখ্যার ধরো 2/x⁴2 যদি হয়, এক্ষেত্রে এই বাই মানে ভাগ জানি আমরা, এটা যদি উল্টে দিই, গুণ করে দিই, সেক্ষেত্রে কী হবে? তাহলে 2 ইন্টু, তাহলে x⁴ উল্টে দিলে কী হবে? এই পাওয়ারটা কী হবে? নেগেটিভ হয়ে যাবে। একটা ধনাত্মক ছিল বা পজিটিভ ছিল, আর উল্টে দিলে ঘাতটা কী হবে? নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ -2। তাহলে কী হলো? 2n⁻²। একে যদি আমরা একটু উল্টে দিই, আবার কত হবে? তাহলে 2 ইন্টু, আবার আগের মতো হয়ে যাবে, ইন্টু 1/ কত হতো? n⁻² হতো। বুঝতে পারছি? এর অ্যান্সারটা তাহলে অপশান নাম্বার কোনটা হবে? অপশান নাম্বার হচ্ছে বি দাগের অপশানটা, অর্থাৎ অপশান নম্বর বিটা সঠিক উত্তর হচ্ছে 1/a⁴n। ঠিক আছে? চলো, পরের প্রশ্ন হচ্ছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। নিজের কোণগুলির কোনটি কোণ কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না? কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না। বলা আছে 89 ডিগ্রি, 91 ডিগ্রি, আর 180 ডিগ্রি, আর 179 ডিগ্রি। দেখো, এর মধ্যে দেখতে পাচ্ছি আমরা 181 ডিগ্রি কি কুব্জকোণ হতে পারে? দেখো, কুব্জকোণের একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে। সেই নিয়ম জানার আগে আমরা প্রথমে জেনে নেব কুব্জ বহুভুজ কাকে বলে। দেখো, কুব্জ বহুভুজ তাকে বলে যে সকল বহুভুজের কর্ণগুলো বহুভুজটির ভিতরে অবস্থান করে, তাকে আমরা কুব্জ বহুভুজ বলি। তাহলে এই ক্ষেত্রে দেখো, কুব্জ বহুভুজের ক্ষেত্রে আমরা যদি একটা ছবি আঁকি, একটা কুব্জ বহুভুজ অঙ্কন করি, তাহলে এর কর্ণগুলো যদি লক্ষ্য করো, যদি একটা এরকম একটা আমরা বহুভুজ অঙ্কন করি, সেক্ষেত্রে দেখো এই বিন্দুগুলো দেখছি, দেখো কুব্জ বহুভুজ। কেমন? দেখো, এখানে নামকরণ করে দিলাম ABCD। এটা কুব্জ বহুভুজ মনে করো, এটা চতুর্ভুজ। দেখো, কুব্জ বহুভুজ কর্ণগুলো এইভাবে তার ভিতরেই থাকবে, কর্ণগুলো ভিতরেই থাকবে, বাইরে থাকবে না। কেমন? আবার যদি এরকম অঙ্কন করি, কুব্জ বহুভুজগুলি যদি আমরা এইরকম অঙ্কন করি, দেখো দেখো চতুর্ভুজ হয়েছে। যদি পঞ্চভুজ আমরা অঙ্কন করি, এর কর্ণগুলো কিন্তু সর্বদা ভিতরে থাকবে। কেমন? কি বললাম? যে সকল বহুভুজের কর্ণগুলি বহুভুজটির ভিতরে অবস্থান করে, তাকে আমরা কি বলি? তাকে আমরা কুব্জ বহুভুজ বলি। আর এই কুব্জ বহুভুজের প্রতিটা কোণ কিন্তু 180 ডিগ্রির কম হবে, 180 ডিগ্রি বেশি হয় না। তাই এই শর্তটা মনে রাখবে যে কুব্জ বহুভুজের কর্ণগুলি বা কোন কুব্জ বহুভুজের কোণ 180 ডিগ্রির বেশি হয় না। দেখো, চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা আছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। আচ্ছা, অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কত হবে? অর্ধবৃত্ত যদি আমরা অঙ্কন করি, এক্ষেত্রে অর্ধবৃত্ত, দেখো অর্ধবৃত্তের প্রতিসম রেখা, আমরা যদি অর্ধবৃত্ত অঙ্কন করি, অর্ধবৃত্ত, দেখো এরকম একটা অর্ধেক নিয়ে আমরা যদি বৃত্ত অঙ্কন করি, এটা হচ্ছে অর্ধবৃত্ত। এই অর্ধবৃত্তের প্রতিসম কোণ কত হবে? প্রতিসম রেখা বলা হচ্ছে, প্রতিসম রেখা হবে একটি। দেখো, এই উলম্বভাবে যে রেখাটা অঙ্কন করব, এটা হচ্ছে তোমাদের, এটা হচ্ছে একটি। দেখো, এই অর্ধ গোলকটাকে যদি আমরা বা অর্ধবৃত্তকে আমরা যদি ভাঁজ করি, দেখবে সমান মিলে গেছে, এ প্রান্ত আর বি প্রান্ত দুটো মিলে গেছে। কেমন? তাহলে বোঝা গেল। তাহলে অর্ধবৃত্তের প্রতিসম রেখার সংখ্যা কত হচ্ছে? একটি হয়।
আর এটা হচ্ছে এর অপশান হবে, দেখো নিচের কোণগুলির কোনটি কোনো কুব্জ বহুভুজের একটি কোণ হতে পারে না। এর অপশান হবে সি অপশানটা সঠিক হবে 181 ডিগ্রি। ঠিক আছে, পরবর্তী দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। তিনটি সংখ্যা এ বি সি ক্রমিক সমানুপাতি হলে প্রদত্ত কোণটি সঠিক বলা আছে। দেখো অপশান দিয়েছে, দেখো এ বি ইকুয়ালস টু সি স্কোয়ার, আর এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার, বি সি ইকুয়ালস টু এ স্কোয়ার, এ বি সি ইকুয়ালস টু 1। এর মধ্যে কোণটি সঠিক হবে। চলো আমরা প্রথমে ধরো এ বি সি একটি এ বি সি তোমাদের ছোট হাতে দিয়েছে এ বি আর সি, এই তিনটি সংখ্যা মনে করো ক্রমিক সংখ্যা। একে যদি আমরা সমানুপাতে প্রকাশ করি তাহলে কী হবে, তাহলে এ ইজ টু বি ডবল ইজ টু বি ইজ টু সি। এবার আমরা যদি একে সমীকরণের গঠনের নিয়মে প্রকাশ করি তাহলে এ বাই বি হচ্ছে ইকুয়ালস টু বি বাই সি হচ্ছে, বা আমরা কোণাকোণে গুণ করলে কী পাবো, তাহলে এ সি ইকুয়ালস টু বি গুণ করলে বি স্কোয়ার হচ্ছে। তাহলে এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার হয়। তাহলে দেখতে পাচ্ছি এর মধ্যে কোনটা সঠিক উত্তর হচ্ছে এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার। অপশন নম্বর বিটা সঠিক উত্তর হচ্ছে এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার। বুঝছে? চলো পর প্রশ্ন দেখি আমরা। শূন্যস্থান পূরণ করো। দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে ড্যাশ বলে। দেখো দুটি ত্রিভুজের তিনটি কোণের পরিমাপ সমান হলে এবং দুটি ত্রিভুজ বলা হচ্ছে তার তিনটি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটিকে কি বলা হবে, সদৃশকোণী বলা হবে। কি বলা হয়, সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। পরের প্রশ্ন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো। একটি ট্রেন টি সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটির গতিবেগ কত হবে? টি সেকেন্ডে এক্স মিটার দূরত্ব অতিক্রম করলে এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে সময় আর দূরত্ব আছে, আর গতিবেগ নির্ণয় করতে হবে। তাহলে আমরা গতিবেগের সূত্র জানি কি, যে গতিবেগ ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব বাই অতিক্রান্ত সময়। তাহলে আমরা জানি সূত্রটা জানি যে গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব অতিক্রান্ত দূরত্ব বাই সময়। বুঝছে? অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে এখানে সময় কত বলা হচ্ছে, এখানে সময় দিয়েছে তোমাদের টি সেকেন্ড। আচ্ছা সময় দিয়েছে কত, সময় হচ্ছে সমান টি সেকেন্ড, আর দূরত্ব দিয়েছে কত, দূরত্ব দেওয়া হয়েছে তোমার হচ্ছে গিয়ে এক্স মিটার। তাহলে এখানে আমাদের গতিবেগ কিন্তু এখানে অপশানগুলো দিয়েছে কিমি পার ঘন্টায় দিয়েছে। এগুলোকে আমরা কি করব, প্রথমে গতিবেগ জানি আমরা, গতিবেগ ইকুয়ালস টু দূরত্ব বাই সময়। দূরত্বকে আমরা সময় দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেক্ষেত্রে গতিবেগটা বেরোবে। এখানে একক দিয়েছে, এখানে মিটার পার সেকেন্ড দিয়েছে, এখানে একক দিয়েছে। দেখো তাহলে গতিবেগ সাধারণভাবে কি দেওয়া হয়েছে, তাহলে গতিবেগ ইকুয়ালস টু দেওয়া হয়েছে যে সময়, দূরত্ব বাই সময়। তাহলে অর্থাৎ এক্স বাই টি। তাহলে মিটার পার সেকেন্ড হচ্ছে মিটার পার সেকেন্ড হলে তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আমরা কিমি পার ঘন্টা করব। মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় করলে কি হবে আমাদের, দেখো এক্স বাই টি আছে, এক্স মানে কি হচ্ছে, এক্স মিটার বলা হচ্ছে দূরত্ব, আর এই দূরত্বকে যদি আমরা মিটারকে আমরা কিমিতে প্রকাশ করি কত হবে, আমরা 1000 দিয়ে ভাগ করতে হবে। এই এক্সকে আমরা কি 1000 দিয়ে ভাগ করলে কি হচ্ছে, 1000 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা কিমি পাবো। আর সেকেন্ডকে যদি আমরা আমরা যদি ঘন্টায় প্রকাশ করি কত হবে, সেকেন্ডকে যদি ঘন্টায় প্রকাশ করি সেক্ষেত্রে হবে 3600 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ টি বাই কত হচ্ছে 3600। ঠিক আছে, ইকুয়ালস টু এই সংখ্যাটা স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসো, এক্স বাই 1000 ইন্টু উল্টে দাও কত 3600 বাই টি। তাহলে কত হচ্ছে, এর দুটো শূন্য কাটো, তাহলে কত হচ্ছে, তাহলে এদিকে হবে তোমাদের 10 কেটে 5 করো, আর 36 কেটে কত করো 18, সমান কত হলো 18x বাই 5t। এইটা হলো তোমাদের কিমি পার ঘন্টা। কি হলো, কিমি পার ঘন্টা। বুঝছে? তাহলে 18x বাই 5t হলো, এটা হচ্ছে কিমি পার ঘন্টা। এর মধ্যে কোন অপশানটা সঠিক হবে, 18x বাই 5t। 18x বাই 5t কোনটা হবে,
অপশন নম্বর ডিটা সঠিক উত্তর হবে 18x/5t কিমি/ঘন্টা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নিচের প্রশ্নগুলি উত্তর দাও। দেখো 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? কি বলা আছে, এতকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কত হবে? 2 হবে। অর্থাৎ বর্গমূল বলা হচ্ছে 2, নিশ্চয়ই বর্গমূলের আনসার হয় না, তাহলে দেখি আমরা বর্গের রূপান্তর করবো, তাহলে 2 এর বর্গ কত হবে? 4 হয়। তাহলে এবার আমরা করি, দেখো 35/42কে যদি আমরা কোনো এক সংখ্যা ধরি, আমরা সংখ্যাটি হলো এক্স, তাহলে 35/42কে যদি কোনো ভগ্নাংশে, কোন ভগ্নাংশ অর্থাৎ ধরি ভগ্নাংশটি হলো এক্স, এক্স ভগ্নাংশ হলো ইকুয়ালস টু কত হচ্ছে, এর উত্তর হবে কত হবে? বর্গমূল 2, অর্থাৎ বর্গ কত হবে? 4 হবে। ঠিক আছে, তাহলে এবার আমরা সমীকরণ গঠন করি, বা তাহলে আমরা দেখি এখানে 42 বলা হচ্ছে, 42 ইন্টু অর্থাৎ 35/42 ইন্টু এক্স ইকুয়ালস টু 4। আচ্ছা, তাহলে আমরা এক্সটা ফেলে রাখি, এদিকে এক্স ফেলে রাখবো, এটাকে উল্টে দেবো, তাহলে 4 ইন্টু কত হচ্ছে? 42/35। আচ্ছা, তাহলে কত হবে? আমরা 42 আর 35 কাটাটি করবো, তাহলে 7 দ্বারা বিভাজ্য হবে, 7 5 35, 7 6 42। ঠিক আছে, তাহলে উপরে কী থাকছে? 6 আর 4 থাকছে, সমান 6 4 24 হচ্ছে 24/5। এবার 24/5কে আমরা যদি আচ্ছা 24কে যদি আমরা 5 দিয়ে আমরা ভাগ করি, তাহলে 5 4 20, কত 4 নামলো, কত হলো? সমান 4 পূর্ণ 4/5, 4 পূর্ণ 4/5। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। বুঝেছে? তাহলে এর মধ্যে কোনটা না, এটা হচ্ছে তোমাদের 2 নম্বরের প্রশ্ন রয়েছে। তাহলে 35/42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? তাহলে 35/42কে 4 পূর্ণ 4/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল কত হবে? 2 হবে। বুঝেছে? এর পরের প্রশ্ন চলো। তাহলে পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 36 বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? তাহলে বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলা হচ্ছে কত? ক্ষেত্রফল বলা আছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান হয়। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করার নিয়ম কী আছে? তাহলে বাহুর বর্গ সমান কত হয়? বর্গ ক্ষেত্রফল হয়। তাহলে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহুর বর্গ, একক কী হবে? বর্গমিটার। তাহলে অতএব ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে, সুতরাং আমরা কি করব? অতএব বাহুর, বা প্রশ্নানুসারে লিখতে পারবো, প্রশ্নানুসারে যে বাহুর বর্গ ইকুয়ালস কত হচ্ছে? 36, বা বাহু ইকুয়ালস টু বর্গ, এদিকে এলে রুট হয়ে যাবে, √36। তাহলে বাহু ইকুয়ালস টু কত হবে? 36-এর বর্গমূল কত হয়? 6 হয়, 6 মিটার। কত হলো? এর উত্তর হবে তোমাদের 6 মিটার। তাই বাহুর মান পেলাম 6 মিটার। তাহলে বর্গক্ষেত্রে বাহুর মান পেলাম কত? আমরা 6 মিটার পেলাম। তাহলে প্রতিটা বাহুর মান কত হবে? 6 করে হবে। তাহলে এবার পরিসীমা জানতে চাইছে, কি বলছে? তাহলে বর্গক্ষেত্রে পরিসীমা কত? অতএব পরিসীমা সূত্র কী হবে? অতএব পরিসীমা সমান কী হবে? পরিসীমা সমান 4 গুণিতক বাহু হয়, বাহু কী হবে? একক মিটার, সমান 4 গুণিতক বাহু কত হচ্ছে? 6 মিটার, সমান কত হচ্ছে? 6 4 কত হচ্ছে? 24, 6 4 24 মিটার। তাহলে পরিসীমা কত হলো? পরিসীমা 24 মিটার। বাহুর মান কত হলো? 6 হলো, আর পরিসীমা কত হলো? 24 মিটার হলো। বুঝেছে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নয়, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সমান কত বলা আছে? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে তোমাদের 24 বর্গ মিটার। বুঝছে? চলো পরের প্রশ্নটা কী আছে দেখি। পরের প্রশ্ন রয়েছে যে x³ - 1/x এর উৎপাদকগুলির সমষ্টি কত হবে? চলো এদের উৎপাদকগুলি আমরা বের করি, এদের উৎপাদকগুলির সমষ্টি কী হবে সেটা আমরা নির্ণয় করি। দেখো এখানে রয়েছে x³ রয়েছে, দেখো x³ - 1/x। দেখো আমরা যদি এই দুটি পদ থেকে আমরা যদি x কমন নিই, x কমন নিলে এখানে কি পড়ে থাকবে? x² থাকবে মাইনাস, আর এখানে থাকবে 1/x², তাই না?
ইকুয়ালস টু এক্স ইন্টু, তাহলে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, অর্থাৎ এক্স প্লাস 1/x ইন্টু এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু কতগুলো পদ পেলাম? 3টি পদ পেলাম। 3টি পদ, এই 3টি পদকে যদি আমরা, বা 3টি উৎপাদক পেলাম, এই 3টি উৎপাদককে যদি আমরা যোগ করি তাহলে কী হবে? এক্স প্লাস, তাহলে এক্স প্লাস 1/x প্লাস এক্স মাইনাস 1/x, দেখো প্লাস 1/x আর মাইনাস 1/x কেটে গেল, কী পড়ে থাকছে? সমান এক্স প্লাস এক্স প্লাস এক্স, তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে? 3x হচ্ছে। কেমন? চলো তাহলে অতএব এক্স স্কোয়ার, তাহলে কী হলো? এক্স কিউব মাইনাস 1/x ইকুয়ালস টু কত হচ্ছে? 3x, বুঝছে? এটা হচ্ছে তোমাদের অ্যান্সার। চলো পরের প্রশ্ন কী আছে দেখি আমরা। পরের প্রশ্ন বলা আছে যে 4 থেকে পছন্দ করো, 25x² মাইনাস 20ax প্লাস বি স্কোয়ার একটি পূর্ণবর্গ রাশি হলে এ কে বি এর দ্বারা প্রকাশ করো। চলো এ কে বি এর দ্বারা প্রকাশ করলে আমরা প্রথমে রাশিমালাটা পাচ্ছি, দেখো কীভাবে? দেখো 25x² পাচ্ছে, তাহলে প্রথমে 25x² রাশিমালাটা আমরা লিখে পেলে, তাহলে 25x² মাইনাস 20ax প্লাস বি স্কোয়ার রাশিমালাটিতে আমরা কি পাচ্ছি? 25x² পাচ্ছে, 25x² ও বি স্কোয়ার, এই দুটি দেখো উক্ত সমীকরণে এই দুটি পদ কিন্তু পূর্ণবর্গ রাশি। সুতরাং দেখো 25x² ও বি স্কোয়ার দুটি পূর্ণবর্গ রাশি। সুতরাং প্রদত্ত রাশিমালাটিতে আমরা যদি এই টোটাল, অর্থাৎ এই যে বর্গ x² সহগ হচ্ছে 25, একে যদি আমরা a² ধরি আর একে যদি আমরা বি স্কোয়ার ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে x² মাইনাস সূত্রানুযায়ী 2 ইন্টু a² আমরা লিখতে পারি a ইন্টু এক্স ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এভাবে লিখতে পারি আমরা। তাহলে এক্ষেত্রে আমরা এদের সহগগুলো যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো এখানে পাবো a² মাইনাস 2abx প্লাস কী পাবো? বি স্কোয়ার পাবো। এর দেখো প্রদত্ত রাশিমালাটিকে দেখো আমরা এই a² মাইনাস 2abx প্লাস বি স্কোয়ার এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে দেখো আমরা এখানে s² মানটা আমরা পেয়েছি কি? 25 পেয়েছি। সুতরাং আমরা লিখতে পারি অতএব a² ইকুয়ালস টু কত হচ্ছে? 25। আবার বি স্কোয়ার ইকুয়ালস টু কী পেয়েছি? বি স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার। কেমন? তাহলে তাহলে a² ইকুয়ালস টু 25 হলে তাহলে a ইকুয়ালস টু কত হচ্ছে? 5 হচ্ছে। আবার বি ইকুয়ালস টু কত হবে? বি ইকুয়ালস টু বি হচ্ছে। তাহলে আবার মধ্যপদ, এরা হচ্ছে প্রথম পদ আর অন্তিম পদের আমরা মানগুলো, এর মানগুলো বের করলাম। আর মধ্যপদের সবগুলো তুলনা যদি করি, দেখো আবার মধ্যপদ মাইনাস 20ax কে মাইনাস 2abx মাইনাস, এর মধ্যপদ কোনটা ছিল? 2 ইন্টু মাইনাস 2 ইন্টু abx ছিল, আর এর কিন্তু মধ্যপদ ছিল কত? 20ax ছিল সমীকরণে। তাহলে এক্ষেত্রে আমরা লিখব কি? মধ্যপদ ছিল মাইনাস 20ax কে আমরা 2abx কে x এর সঙ্গে, লেখো x এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে প্রথমে কি ছিল?
তাহলে -20x ছিল, আর এদিকে ছিল -2abx ছিল। তাহলে এবার আমরা লিখতে পারি অতএব -20ax ইকুয়ালস টু -2abx, বা এখানে দেখো এই 20ax ছিল, দেখো -20axটা দেখো -20ax ইকুয়ালস টু এর মান ভ্যালু কত ছিল, এর ভ্যালু ছিল 5 আর বির ভ্যালু ছিল b। সুতরাং আমরা এইভাবে লিখতে পারি ইকুয়ালস টু -2 ইন্টু এর ভ্যালু 5 ইন্টু 5 ইন্টু -2 ইন্টু 5 ইন্টু বি এর ভ্যালু b, কেমন, আর ইন্টু এক্স। তাহলে বা এবার দেখো কাটাকাটি করো, দেখো মাইনাসটা তুলে দাও প্রথমে, আর এখানে দেখতে পাচ্ছি এক্সটা উঠে যাবে, আর কি পড়ে থাকছে 20 ইকুয়ালস টু কত হচ্ছে 2 ইন্টু 5 5 দুগুণে 10, কত হচ্ছে 10b, বুঝছে। বা তাহলে এ ইকুয়ালস টু, এ কে বি দ্বারা প্রকাশ করতে বলছে, এ ইকুয়ালস টু 10b বাই কত হচ্ছে 20, বা এ ইকুয়ালস টু 10 দুগুণে 20 ইকুয়ালস টু b/2, অ্যান্সার। এরপরে প্রশ্ন চলো দেখি। এরপরে প্রশ্ন বলেছে সর্বসমতার এস শর্তটি লেখো। দেখো প্রথমে সর্বসমতার সংজ্ঞাটা দেখে নাও। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুইভাবে অপরটির সাথে সম্পূর্ণভাবে মিলে যাওয়াকে কি বলা হয়, সর্বসম বলা হয়। আর এই ধর্মকে সর্বসমতা বলে, বুঝেছে। তাহলে ত্রিভুজের শর্তগুলি হলো, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি হলো কি কি? 1 নম্বর হচ্ছে বাহু 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 বা এস এস এস, বা 2 নম্বর হচ্ছে বাহু কোণ বাহু বা এস এ এস, আর 3 নম্বর হচ্ছে কোণ বাহু কোণ বা এ এস এ, অথবা কোণ কোণ বাহু বা এ এ এস। 4 নম্বর হচ্ছে সমকোণ অতিভুজ বাহু বা আর এইচ এস, বুঝেছে। এটা হচ্ছে সর্বসমতার 4টি শর্ত। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা আছে 6 নম্বর দেখো, প্রমাণ করো এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, একে প্রমাণ করতে বলা হচ্ছে। চলো আমরা একটু প্রমাণ করি। দেখো এ 0 - 1 এরকে যদি আমরা প্রমাণ করি, প্রথমে আমরা কি করব, যে আমরা জানি যে এ এম ভাজিতক এ এন ইকুয়ালস টু কত হয়, যে এ এম মাইনাস এন। দেখো এক্ষেত্রে আমরা একটু প্রমাণ যদি করি, দেখো এক্সেস পাওয়ার যদি 2 হয় আর ভাজিতক এক্সেস পাওয়ার যদি 2 হয়, এক্ষেত্রে কী হবে, আমরা এভাবে লিখতে পারি। দেখো একে আমরা এক্স স্কোয়ার ভাজিতক এক্সেস বাই এক্স স্কোয়ার যদি হয়, এক্ষেত্রে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার সমান, এই ভাজিতককে আমরা যদি গুণ করি, সেক্ষেত্রে কী হবে, এক্স স্কোয়ার গুণিতক কী হবে এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার হলে কি পাওয়ারটা ধনাত্মক ছিল, উল্টে দিলে বা গুণ করলে কি হয়, এই পাওয়ারটা মাইনাস বা ঋণাত্মক হয়ে যায়, কি হয় -2 হয়ে যায়। আমরা এক্সের কমন নিলে কী হবে, এক্স হলে পাওয়ারগুলো কী হবে, যোগ হবে। তাহলে 2 প্লাস কত হচ্ছে -2, কেমন। আমরা যদি ব্র্যাকেট তুলে দিই, প্লাস মাইনাসে কী হয় মাইনাস, তাহলে এক্স 2 মাইনাস কত হচ্ছে 2 হয়। এবার দেখো এক্স যদি করি 2 থেকে 2 বাদলে 0 হচ্ছে, এক্সেস পাওয়ার কত হয় 0। তাহলে এক্সেস পাওয়ার 0 মানে কি হচ্ছে, আমরা জানি সর্বদা 1 হয়। এবার আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ভাজিতক এ এক্স মানে কি ইকুয়ালস টু, আমরা কি জানি, এক্স টু দি পাওয়ার এক্স এম মাইনাস এন। এবার লেখো যদি আমরা এম ও এম আর এনকে আমরা যদি উভয়কেই শূন্য ধরি, তবে আমরা পাই, তাহলে হবে A0 এ টু দি পাওয়ার 0 ভাজিতক এ টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু, আমরা একে এইভাবে লিখতে পারি। তাহলে A0, তাহলে A0 বাই A0 ইকুয়ালস টু, দেখো
ইকুয়ালস টু আমরা যদি একে যদি উল্টে দিই তাহলে কী হবে এক্ষেত্রে, তাহলে এ ছিল ধনাত্মক রাশি ছিল, মনে করো ওই এই শূন্যটা ছিল ধনাত্মক রাশি, সুতরাং 0 যুক্ত -0 ইকুয়ালস টু, তাহলে এ ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে 0 -0 সমান কত হচ্ছে, সমান A0। আর A0 হচ্ছে, এবার আমরা যেহেতু A0 ইকুয়ালস টু কী হবে 1, তাই আমরা লিখতে পারি 1 ইকুয়ালস টু A0 বাই A0, অথবা A0 ইকুয়ালস টু 1, বুঝছে? এটা হচ্ছে, এই নিয়মটা হচ্ছে তোমাদের তখন হবে, এই নিয়মটা তো যখন A নট ইকুয়াল টু 0, বুঝছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কী আছে। পরের প্রশ্ন বলেছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একটা ট্রেন 210 কিমি ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করেছে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা দেখি। প্রথমে তোমরা লিখবে ট্রেনটি 25 সেকেন্ডে যায় কত হবে, 210 মিটার পথ। যদি কোনো একটি ট্রেন যদি কোনো সেতু বা কোনো কিছু বিন্দু অতিক্রম করে, সেক্ষেত্রে ট্রেনটি নিজের দৈর্ঘ্য প্লাস সেই বিন্দু বা সেই সেতু বা রেল স্টেশনের দৈর্ঘ্য অতিক্রম করবে, প্লাস দুটো দৈর্ঘ্য অতিক্রম করতে হবে তাকে। কোনো ট্রেন কোনো সেতু অতিক্রম করা মানে কি, তার সেতুটির দৈর্ঘ্য এবং তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। তাহলে কত সেকেন্ডে বলা হচ্ছে, প্রথমে 25 সেকেন্ডে অতিক্রম করে 210 মিটার এবং নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। তারপর ট্রেনটি 17 সেকেন্ডে চাই কত হবে, 122 মিটার দীর্ঘ সেতু প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো অতএব আমরা লিখতে পারি ট্রেনটি 8 সেকেন্ডে চাই কত, আমরা বিয়োগ করেছি আমরা এই ট্রেনটি প্রথম 25 সেকেন্ডে 20 মিটার দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রমের সঙ্গে কী হবে, 17 সেকেন্ডে যায় ট্রেনটি, 17 সেকেন্ডে যায় 122 মিটার প্লাস নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। এক্ষেত্রে আমরা বিয়োগ করলে কী হবো, 25 থেকে 17 বাদ দিলে 8 হচ্ছে, আর এদিকে 210 থেকে যদি আমরা 122 বাদ দিই 88 হচ্ছে, আর প্লাস ছিল নিজের দৈর্ঘ্য থেকে নিজের দৈর্ঘ্য বাদ দিলে গেছে, তো টোটালটা উঠে যাবে 0 হচ্ছে। অথবা আমরা লিখতে পারি 8 সেকেন্ডে যায় কত, 88 মিটার পথ, আর 1 সেকেন্ডে যাবে কত, 88/8 মিটার পথ। তারপরে ইকুয়ালস টু কত হলো, 88/8 মানে কি 11, অর্থাৎ 11 মিটার পথ, অর্থাৎ 1 সেকেন্ডে যায় কত, 11 মিটার। অতএব 17 সেকেন্ডে যাবে কত, 17 সেকেন্ডে যায় কত হবে, 11 গুণিতক 17 ইকুয়ালস টু 187 মিটার। ট্রেনের দৈর্ঘ্য কী ছিল, ট্রেনের দৈর্ঘ্য বেরোলো কীভাবে, দেখো 187 মিটার পথ ছিল, কেননা আমরা 17 সেকেন্ড ধরেছিলাম, 17 সেকেন্ডে গিয়েছিল 122 মিটার পথ গিয়েছিল। এবার টোটাল দেখো, যেহেতু ট্রেনটি কত ছিল, 187 মিটার পথ অতিক্রম করেছে, এই 17 সেকেন্ডে যায় কত হবে, 187 মিটার পথ। তাহলে ট্রেনটি এই 17 সেকেন্ডে যাবে টোটাল 187 মিটার পথ। কেন, এর মধ্যে আছে সেতুটির দৈর্ঘ্য ছিল আর প্লাস নিজের দৈর্ঘ্য ছিল, অর্থাৎ সেতুটির দৈর্ঘ্য যদি 122 মিটার পথ হয়, তাহলে নিজের দৈর্ঘ্য কত হবে, তাহলে 17 সেকেন্ডে টোটাল কিন্তু তাকে অতিক্রম করতে হবে 122 মিটার পথ প্লাস নিজের দৈর্ঘ্য। তাহলে টোটাল তাকে সেই 17 সেকেন্ডে সে অতিক্রম করছে কত মিটার পথ, 187 মিটার পথ অতিক্রম করছে। আর যদি সেতুটির দৈর্ঘ্য 122 মিটার হয়, তাহলে নিজের দৈর্ঘ্য কত হবে, আমরা 187 থেকে 122 বাদ দিলে কত হবে, 65 মিটার পথ হবে, বোঝা যাচ্ছে? তারপর দেখো ট্রেনটি 1 সেকেন্ডে যায় কত, 11 মিটার পথ। 1 ঘন্টা মানে আমরা জানি কি 3600 সেকেন্ড, অর্থাৎ 3600 সেকেন্ডে যায় কত হবে, 11 গুণিতক 3600 মিটার, বা তাহলে 11/3600/1000 কিলোমিটার। আমরা যদি মিটার থেকে কিমি প্রকাশ করি কি, 1000 দিয়ে ভাগ করতে হবে, মিটার থেকে কিমিতে গেলে কি 1000 দিয়ে ভাগ করছে। আর যদি সময়কে ঘন্টাকে যে আমরা সেকেন্ডে কনভার্ট করি কত হবে, তাহলে এটা হবে নিচেতে ছিল 36টা উল্টে যাবে, অর্থাৎ 3600/3600 11 গুণিতক 3600 কিমি। তাহলে এটা এইভাবে হয়েছে দেখো। তাহলে আমরা দেখলাম, তাহলে 1 সেকেন্ডে যায় কত হবে, 11 মিটার পথ। তাহলে ঘন্টায় যদি আমি কনভার্ট করি মিটারকে, তাহলে কী হবে, উপরে কিন্তু কী ছিল, মিটার ছিল, নিচে সেকেন্ড ছিল। তাহলে দেখো, তাহলে 11 মিটারকে যদি আমরা কিলোমিটার প্রকাশ করি, তাহলে 11/100 ছিল ওই 1000, কেননা কিলোমিটার প্রকাশ করছে, আর বাই নিচে সেকেন্ড ছিল, সেকেন্ড 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, কত হচ্ছে নিচে, তাহলে এখানে কত সেকেন্ড ছিল, 1 ঘন্টা মানে 36 সেকেন্ড, অর্থাৎ 1 কত হচ্ছে, 1 তাহলে 3600। আমরা যদি উল্টে দিই 11/1000 গুণিতক 3600/1,
তাহলে এর দুটো শূন্য কাটবো, এর দুটো শূন্য কাটবো। তার উপরে থাকছে কত 36 গুণিতক 11। আমরা জানি 36 গুণিতক 11 মানে কি 396 আর বাই 10 অর্থাৎ কত হলো 11 গুণিতক 36 বাই 11 গুণিতক 36 বাই 10। তাহলে এই কত হলো দেখো 11 আর 36 গুণ করলে কত হচ্ছে 396 হচ্ছে, আর বাই 10 396 বাই 10 মানে কত হচ্ছে 39.6 কিমি, বুঝছে? অর্থাৎ ট্রেনটির গতিবেগ কত বেরোলো 39.6 কিমি পার ঘন্টা, অর্থাৎ প্রতি ঘন্টা 39.6 কিমি দূরত্ব অতিক্রম করে, বুঝছে? চলো পরের প্রশ্ন থেকে আমরা কি আছে, পরের প্রশ্ন বলা হচ্ছে যে এক ব্যক্তি মাসিক 24,750 টাকা, তিনি এক ব্যক্তি মাসিক আয় কত আছে 24,750 টাকা, তিনি 750 টাকা বাড়ি ভাড়া দেন এবং বাকি টাকা 3.21 অনুপাতে সংসার খরচ ও ছেলেমেয়েদের শিক্ষার জন্য খরচ করেন। তিনি কোন খাতে কত টাকা খরচ করেছেন? তাহলে চলো আমরা এই গণিতটা সমাধান করি। তাহলে প্রথমে আমরা লিখব ব্যক্তির মাসিক খরচ, ব্যক্তির মাসিক খরচ কত 24,750 টাকা, 24,750 টাকা। আর এবং তিনি বাড়ি ভাড়া দেন কত সমান 750 টাকা। অবশিষ্ট টাকার পরিমাণ অতএব অবশিষ্ট মূল্য বা অবশিষ্ট টাকার পরিমাণ সমান 24,750 বিযুক্ত 750 টাকা ইকুয়ালস টু 24,750 থেকে 24,750 থেকে আমরা যদি 750 বাদ দিই তাহলে কত হচ্ছে 24,750 থেকে যদি আমরা 750 বাদ দিই তাহলে কত হচ্ছে, দুটো শূন্য বাদ দাও, দুটো শূন্য বসাও, 4 আর 2 অর্থাৎ 24,000 টাকা। কত হচ্ছে 24,000 টাকা। কত হচ্ছে 24,000 টাকা, 24,000 টাকা পড়ে থাকছে। তাহলে অতএব 24,000 টাকা তিনি তিনি 3:1 অনুপাতে সংসার খরচ ও ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন, বুঝছে? তাহলে সুতরাং বা অতএব 24,000 টাকার মধ্যে সংসার খরচের পরিমাণ মধ্যে 24,000 টাকার মধ্যে সংসারে খরচ করেন কত টাকা হবে ইকুয়ালস টু 24,000 গুণিতক প্রথমটা ছিল 3:1 মানে কি প্রথম এককটা হচ্ছে তোমাদের সংসার খরচের জন্য ব্যয় করেছিল, আর দ্বিতীয় অনুপাতটা হচ্ছে বা দ্বিতীয় এককটা হচ্ছে ছেলে মেয়েদের শিক্ষার জন্য ব্যয় করেন। তাহলে গুণিতক, তাহলে প্রথমটা 3 হচ্ছে সংসার খরচ যেহেতু হচ্ছে 3 বাই কত হচ্ছে 3 + 1 সমান হচ্ছে 24,000 গুণিতক 3/4, 4 6 24, 6 4 24 আর 3টি শূন্য সংগত হচ্ছে 6,000 গুণিতক 3 সংগত হবে 6 3 18, 18,000 টাকা তিনি সংসার খরচে ব্যয় করেন। কত টাকা 18,000 টাকা তিনি সংসার খরচে ব্যয় করেন এবং শিক্ষার জন্য ব্যয় করেন কত ওই 24,000 টাকার মধ্যে, ওই 24,000 টাকার মধ্যে শিক্ষার
শিক্ষার জন্য খরচ করেন সমান 24,000 গুণিতক 1/, দ্বিতীয় অনুপাতিক এককটা ছিল কি শুধুমাত্র ছেলে মেয়েদের শিক্ষার জন্য, আর এক্ষেত্রে আমরা 1/, কত করব 3/3 + 1 মানে কত হচ্ছে 4, তাহলে 4 6 24, কেটে দাও 3টে শূন্য বসে দাও, সমান হবে 60,000 টাকা, সরি 6,000 টাকা। তাহলে সংসার খরচের জন্য খরচ করেন কত হবে 18,000 টাকা, আর ছেলে মেয়েদের শিক্ষার জন্য খরচ করেন কত টাকা 6,000 টাকা। মোট কত টাকা হলো, আর 24 18 যুক্ত 6 সমান কত হবে 8 6 14 24,000 টাকা। তাহলে তার মোট ব্যয়ের সংখ্যা, মোট টাকার পরিমাণ কত ছিল 24,000 টাকা। যেহেতু প্রথমে তিনি কত টাকা পেয়েছিলেন, প্রথমে তিনি মাসিক খরচ করেন কত হবে 24,750 টাকা খরচ করেন, বাড়ি ভাড়াতে দেন কত 750 টাকা, আর তারপরে কি বলা হচ্ছে, তারপরে যে সংসার খরচের জন্য কত টাকা ব্যয় করেন 18,000 টাকা, আর তারপরে শিক্ষার জন্য খরচ করেন 6,000 টাকা। তাহলে মোট যোগ করলে কিন্তু 24,000 টাকা, 24,750 টাকা বেরিয়ে যাবে। চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন কি বলা হচ্ছে দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে একটি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ বলা হচ্ছে। একটি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, প্রতি বর্গমিটারে 21 টাকা হিসাবে মেঝে ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়। তাহলে তবে মেঝের ক্ষেত্র দৈর্ঘ্য ও প্রস্থ কত বের করতে হবে। কি বলেছে, একটি আয়তক্ষেত্রাকার মেঝের দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি x মিটার হয় তাহলে দৈর্ঘ্য কত হবে 2x মিটার হবে, বোঝা গেছে। তাহলে এক্ষেত্রে আমরা এখানে কোনো একক দেয়নি, এখানে একক দেবো আমরা, দৈর্ঘ্য প্রস্থ কত হবে সেটা আমাদের বের করতে হবে এককে, বুঝেছে। এখানে বলা হচ্ছে মিটার, আচ্ছা বর্গমিটার বলা আছে, ক্ষেত্রফল বলা আছে প্রতি বর্গ মিটারে 21 টাকা, এখানে একক বলা আছে মিটার বলা আছে। তাহলে চলো আমরা গণিতটা করি। তাহলে প্রথমে ধরি আয়তক্ষেত্রাকার মেঝের প্রস্থ সমান x মিটার। দেখো যদি আমরা আয়তক্ষেত্রাকার একটা চিত্র অঙ্কন করি, তো সেক্ষেত্রে তার প্রস্থ হচ্ছে x, যদি ধরি দৈর্ঘ্য কত হবে 2x হবে, কেননা প্রস্থের দ্বিগুণ বলা হচ্ছে। সুতরাং এবং প্রস্থ সমান কত হবে 2x, সরি দৈর্ঘ্য, প্রস্থ নয় দৈর্ঘ্য সমান কত হচ্ছে 2x মিটার, বুঝছে। দৈর্ঘ্য কত হচ্ছে 2x মিটার হচ্ছে। এবার দেখো, এবার আমরা এক্ষেত্রে ক্ষেত্রফলটা বের করে নিতে পারি। এক্ষেত্রে ক্ষেত্রফল সমান কত হচ্ছে, তাহলে 2x ইন্টু x ইকুয়ালস টু কত হচ্ছে 2x স্কোয়ার, আছে 2x স্কোয়ার বর্গ মিটার। টু এক্স স্কোয়ার বর্গ মিটার বেরিয়েছে। দেখো যেহেতু প্রতি বর্গ মিটারে 21 টাকা হিসেবে মেঝো ত্রিপল দিয়ে ঢাকতে 6,048 টাকা খরচ হয়। এক্ষেত্রে বা অতএব ক্ষেত্রফল কী হবে, এক্ষেত্রে ক্ষেত্রফল আমরা টোটাল টাকাটাকে বা ত্রিপলের দাম যে টোটাল মেঝেটাকে ঢাকতে যে পরিমাণ টাকা খরচ হয়, আর প্রতি বর্গ মিটারে যে টাকা খরচ হয়, সেক্ষেত্রে আমরা এই পরিমাণ সংখ্যাকে এই পরিমাণ সংখ্যা দিয়ে যদি ভাগ করি, সেক্ষেত্রে ক্ষেত্রফলটা বেরোবে। আর 6,048 বাই কত হচ্ছে 21 সমান কত হবে বর্গ মিটারে 21 পাবে, ইকুয়ালস কত হবে, তাহলে আমরা
6048কে যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3 বা 7 দিয়ে ভাগ করো, 7 7 3 21, 7 6 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 8 56, আর কত থাকছে 4 থাকছে 44, 7 6 42, 2 28, 7 4 28, আবার 3 কাটো, 3 2 6, 2 26, 3 8 24, আর 2 24, 3 8 24, কত হচ্ছে তোমার 288 টাকা, 288 বর্গ মিটার, 288 বর্গ মিটার, বুঝেছে, 288 বর্গ মিটার। তাহলে এবার আমরা ক্ষেত্রফলটা এক্ষেত্রে পেয়ে গেছে। আর এক্ষেত্রে কিন্তু আমরা যখন এক্স ধরেছি প্রস্থ এবং দৈর্ঘ্য পেয়েছি 2x, এক্ষেত্রে আমরা এর ক্ষেত্রে ক্ষেত্রফল পেয়েছিলাম কত 2x স্কোয়ার বর্গমিটার। দুটি একক মান সমান, সুতরাং আমরা শর্তানুসারে ফেলতে পারি। অতএব শর্তানুসারে 2x স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 288 বর্গমিটার, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হচ্ছে 288 বাই 2, 2 একে 2, 2 4 8, 2 4 8, বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত হবে 144 বর্গ মিটার, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে √144 বর্গ মিটার। এক্ষেত্রে বর্গটা উঠে যাবে, মিটার শুধু উল্লেখ করবে, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে 144 বর্গমূল কত হচ্ছে 12। অতএব এক্স ইকুয়ালস টু কত বেরোলো 12 বেরোলো। তাহলে এক্ষেত্রে আমরা এক্স মানে কি প্রস্থ ধরেছিলাম, অতএব প্রস্থ কত হলো, অতএব প্রস্থ ইকুয়ালস টু কত হলো 12 মিটার। আর দৈর্ঘ্য কত বেরোলো, দৈর্ঘ্য ইকুয়ালস টু কত হলো 2x ছিল, অর্থাৎ 2 গুণিত কত হচ্ছে 12, সমান কত হচ্ছে 24 মিটার। তাহলে আমাদের কি বের করতে বলা হয়েছিল, প্রস্থ আর দৈর্ঘ্য, আর দৈর্ঘ্য প্রস্থ দুটো বের করতে বলা হয়েছিল। তো দৈর্ঘ্য কত বেরোলো 24 মিটার বেরোলো, আর প্রস্থ কত বেরোলো 12 মিটার। তাহলে চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হচ্ছে যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14/15 এবং তাদের ভাগফল বলা আছে 35/24 হলে সংখ্যা দুটি কী কী হতে পারে তা নির্ণয় করো। চলো আমরা এই প্রশ্নের অ্যান্সারটা করে ফেলি। প্রথমে তোমরা লিখবে যে বলা আছে দুটি ধনাত্মক সংখ্যা বলা হয়েছে, বলা আছে একটি সংখ্যা এবং অপর সংখ্যা। তাহলে বড় সংখ্যা ধরো আর ছোট সংখ্যা ধরো। তাহলে বড় সংখ্যা ধরি, সংখ্যা দুটি যথাক্রমে একটি যদি ধরি বড় সংখ্যা ইকুয়ালস টু এক্স ধরলাম, এবং ছোট সংখ্যা সমান ওয়াই ধরলাম, বুঝেছে। তাহলে বড় সংখ্যা যদি এক্স হয়, ছোট সংখ্যা কি ধরলাম ওয়াই ধরলাম। তাহলে অতএব প্রশ্নানুসারে লেখো, অতএব প্রশ্নানুসারে যেহেতু বলা আছে সংখ্যা দুটির গুণফল বলা আছে, সংখ্যা দুটি একটা সংখ্যা ছিল এক্স আর অপর সংখ্যা ছিল ওয়াই। তাহলে এই দুটির সংখ্যা ছিল, প্রথমে দেখো তাহলে এক্স গুণিত ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 14/15, এবং এই দুটি সংখ্যার ভাগফল দেখো বলা আছে কি, তাহলে এক্স ভাগফল মানে কি এক্স বাই ওয়াই হবে। তাহলে এক্স বাই ওয়াই কত ছিল, এক্স বাই ওয়াই বড় সংখ্যা বাই ছোট সংখ্যা ইকুয়ালস টু কত হচ্ছে 35 বাই কত হচ্ছে 24, বুঝেছে। এবার আমরা যদি এই প্রথমটার সঙ্গে আমরা প্রথম সমীকরণ ধরে নিই, এটা 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। তাহলে 1 নম্বর ও 2 নম্বর যদি গুণ করে পাই, 1 নম্বর ও 2 নং গুণ করে পাই কত হচ্ছে, তাহলে বড় দেখো প্রথমটার ক্ষেত্রে সমীকরণ ছিল এক্স ইন্টু ওয়াই, আর দ্বিতীয়টা এক্স বাই ওয়াই ছিল। আর এর মানগুলো পরস্পর আমরা যদি গুণ করি, তাহলে এক্স ইন্টু ওয়াই গুণিতক এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে, প্রথমটা ছিল 14/15, আর দ্বিতীয়টা কত ছিল
দ্বিতীয়টা ছিল 35/24, 35/24। তাহলে আমরা যদি কাটাকাটি করি, 5 3 15, 5 7 35, আর 24 আর 14 যদি আমরা কাটাকাটি করি, 12 আর 7, 7 2 14, 2 7 14, আর 2 12 24। তাহলে কত পেলাম আমরা? তাহলে আমরা এক্ষেত্রে দেখো এক্স আর এক্স থাকবে, ওয়াইটা কেটে দাও, ওয়াইটা কেটে দিলাম, কত থাকছে সমান, বা তাহলে কি পড়ে থাকছে, দুটো এক্স পড়ে থাকছে, অর্থাৎ এক্স স্কোয়ার পড়ে থাকছে, ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু আমরা উপরে গুণ করবো আর নিচে গুণ করবো। 7 7 কত হয়, 49 হয়, আর 12 3 কত হচ্ছে 36, 12 3 36, বা এক্স ইকুয়ালস টু কত হচ্ছে বর্গমূল 49/36, ইকুয়ালস টু কত হচ্ছে, ইকুয়ালস টু 7 7 49 আর 6 6 36, অতএব এক্স ইকুয়ালস টু কত বেরোলো 7/6। তাহলে আমরা বড় সংখ্যাটা পেয়ে গেলাম, অর্থাৎ এক্স ধরেছিলাম বড় সংখ্যা, এই 7/6 হয়েছে। এবার এই এই এক্সের মানটাকে উপরে যে কোনো একটা সমীকরণে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে বসিয়ে নাও। তাহলে আমরা লেখো, অতএব এক্স ইকুয়ালস টু 7/6 1 নং এ বসিয়ে পাই কত হচ্ছে, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল এক্স ইন্টু ওয়াই ছিল ইকুয়ালস টু 14/15 ছিল। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এক্সের মানটা বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে, তাহলে 7/6 ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত ছিল 14/15, বা ওয়াই ইকুয়ালস টু কত হবে 14/15 গুণিতক 6 কত হচ্ছে 7, উল্টে যাবে, 7/6টা যদি এদিকে আসে গুণ করলে কি উল্টে যায় সংখ্যাটা, তাহলে 7 2 কত হচ্ছে 14, কত পেলাম 6 2 12 পেলাম। তাহলে 6 2 12, আর আর কাট না 15 আর 6টা কাটাকাটি হবে, 3 2 6, 3 5 15, কী পেলাম আমরা 2 2 4 পেলাম, আর নিচে 5, 4/5, অতএব ওয়াই ইকুয়ালস টু কত পেলাম আমরা 4/5 পেলাম, বুঝেছ? তাহলে দুটি সংখ্যা পেয়ে গেছি। অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো, অতএব নির্ণয় সংখ্যা দুটি হলো 4/5 ও 4/5, সরি প্রথমটা ছিল 7/6, 7/6 ও 4/5। তাহলে এক্সটা ছিল বড় সংখ্যা প্রথম সংখ্যা, আর ওয়াইটা ছিল ছোট সংখ্যা বা অপর সংখ্যা 4/5, হয়েছে? চলো পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন বলা আছে, স্যার দেখে সংখ্যা রেখার সাহায্যে এর মান নির্ণয় করো। সংখ্যা রেখার সাহায্যে এদের মান নির্ণয় করতে বলা আছে, +2 আর -4 -8। চলো সংখ্যা রেখার সাহায্যে এদের মানটা আমরা নির্ণয় করি। দেখো আমরা বলা হচ্ছে আমাদের প্রশ্নটা রয়েছে সংখ্যা রেখার সাহায্যে আমাদেরকে এই সংখ্যার মান নির্ণয় করতে বলছে, কি কোন সংখ্যা, +2 -4 ব্র্যাকেট -8 ব্র্যাকেট, এই তিনটি সংখ্যার আমাদেরকে কী করে বিয়োগ সম্পর্কে আমাদেরকে সংখ্যা রেখা স্থাপন করতে হবে। দেখো প্রথমে তোমরা +2 মানে লিখবে, +2 ইকুয়ালস টু +2 হবে, আর -4 হচ্ছে -4 মানে কি জানি আমরা, এক্ষেত্রে হবে ++4 হচ্ছে, আর মাইনাস কি হচ্ছে -8 ইকুয়ালস টু কত হবে +8 হচ্ছে। এবার আমরা সংখ্যা রেখা যদি স্থাপন করি কত হচ্ছে দেখতে পাবো, প্রথমে এখানে যদি 0 ধরি, আমরা 0 ধরি, এখানে ডান দিকে সবগুলো ধনাত্মক রাশি হচ্ছে, +1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। তাহলে চলো আমরা প্রথমে এদিকে -1 -2 এগুলো বসিয়ে দিও, কেমন? তারপর হচ্ছে এখানে 0 পয়েন্ট, দেখো এখান থেকে শুরু করবে তোমরা, প্রথমে +2, প্রথমে +2 কত ঘর 2 পর্যন্ত যাবে, +2 এইটুকুর মান কত হচ্ছে +2, আবার হচ্ছে +4 1 2 3 4 4 ঘর যাবে, অর্থাৎ
কত হচ্ছে 6 পর্যন্ত যাবে। আবার তোমরা 4 ঘর নাও, সবগুলো ধনাত্মক রাশি যেহেতু হচ্ছে, এটা হচ্ছে +4, আবার হচ্ছে +8 নিয়ে যাও, ক ঘর হবে 1 2 3 4 5 6 7 8 14 পর্যন্ত যাবে, এটা হচ্ছে +8। তাহলে এবার আমরা এই তিনটি রাশিকে যদি আমরা দেখতে পাচ্ছি পরস্পর সমান্তরালে আছে, তিনটি রাশিকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কী হবে, তাহলে এক্ষেত্রে মান হবে 8 4 12, 12 2 14, কত হবে +14। তাহলে উত্তর কত হবে, +14 হবে। তাহলে এবার আমরা যদি আমরা ক্যালকুলেশন করি এক্ষেত্রে দেখো, তাহলে +4 অথবা +2 -4 -8 যদি আমরা এই ক্ষেত্রে আমরা সরল করি সেক্ষেত্রে হবে +2 প্লাস মাইনাসে +4 আবার মাইনাসে +8, কত হচ্ছে সবগুলো যোগ করলে কত হচ্ছে +14 হচ্ছে। বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে। পরের প্রশ্ন বলা হচ্ছে উদাহরণ দিয়ে দেখাও যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। চলো আমরা এই প্রশ্নের সমাধানটা করে ফেলি। একটি উদাহরণ হিসেবে যদি আমরা ধরি, দেখো -6 ইন্টু +7 আমরা প্রথম বন্ধনী দিয়ে দেবো, আর দ্বিতীয় বন্ধনী স্টার্ট করব +-8, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করলাম। যদি আমরা এটাকে সাধারণ নিয়মে যদি যাচাই করি সেক্ষেত্রে বা দেখবো আমরা দেখি বিচ্ছেদ নিয়ম আর সাধারণ নিয়মের ক্ষেত্রে কোনটা পার্থক্য হচ্ছে কিনা প্রথমে দেখে নিই। সাধারণ নিয়মে যদি আমরা একে গুণ করি সেক্ষেত্রে এই টোটাল রাশিটাকে -6 দিয়ে যদি গুণ করি সেক্ষেত্রে হবে কি -6 ইন্টু 7 +7 আর প্লাস মাইনাসে -8, অর্থাৎ 7 - 8 ব্র্যাকেট দিলাম ইকুয়ালস টু কত হচ্ছে -6 ইন্টু -1। তাহলে এক্ষেত্রে পেলাম কি সাধারণ নিয়মে যদি আমরা গুণ করি মাইনাসে প্লাস হচ্ছে, আর 6 একে 6 পাচ্ছি আমরা, 6 + 6 পাচ্ছি। এটা যদি আমরা সাধারণ নিয়ম ধরি, সেক্ষেত্রে আমরা পেলাম কি +6 পেলাম। একে যদি আমরা বিচ্ছেদ নিয়মে ফেলি সেক্ষেত্রে +6 হচ্ছে কিনা আমরা দেখি। তাহলে বিচ্ছেদ নিয়মে যদি আমরা ফেলি দেখি সেক্ষেত্রে হচ্ছে -6 ইন্টু আমরা পেলাম দ্বিতীয় বন্ধনী স্টার্ট করলাম +7 ছিল আর +-8 ছিল, ইকুয়ালস টু দেবো এক্ষেত্রে -6টা স্থির রাখো গুণিতক, তাহলে +7 আর প্লাস কি হচ্ছে +7 প্লাস -6 করো আর এক্ষেত্রে ইন্টু -8 করো, এটা হচ্ছে তোমাদের বিচ্ছেদ নিয়ম। ঠিক আছে? তাহলে এই -6টা দুটো পদের সঙ্গে আমরা কি করছি গুণ করেছি, তাহলে কি করেছি এক্ষেত্রে, তাহলে +7 প্লাস -6 ইন্টু -8। ঠিক আছে? এবার আমরা কি করব, আমরা এই দুটোর সঙ্গে গুণ করব, -6টা এই দুটো পদের সঙ্গে গুণ করছি, +7 এর সঙ্গে একবার গুণ করেছে আর -8 এর সঙ্গে একবার গুণ করেছে, তাহলে -6 ইন্টু +7 7 6 42 সাইন কি আছে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস হচ্ছে, আবার প্লাস দিলাম। আবার এক্ষেত্রে যদি আমরা দেখি 8 6 48 4 8 48 মাইনাস সাইন কি হলো মাইনাসে প্লাস, মাইনাসে কি হলো প্লাস, এক্ষেত্রে কি পেলাম -42 ব্র্যাকেট যদি তুলি -42 হচ্ছে আর প্লাসে +48 হচ্ছে, ইকুয়ালস টু কত হচ্ছে +48 থেকে -42 যদি বাদ দিই কত হচ্ছে +6 হচ্ছে। তাহলে দেখো সাধারণ নিয়মে ছিল +6 ছিল আর বিচ্ছেদ নিয়মে কি পেলাম +6 পেলাম। তাহলে এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি বিচ্ছেদ নিয়ম মেনে চলছে। তাহলে এটি উদাহরণ দিয়ে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা আর একটা এক্সাম্পল দিয়ে আমরা দেখি। যদি দেখি তাহলে বিচ্ছেদ নিয়মে ভাগ হচ্ছে কিনা দেখি, তাহলে আমরা +16 এমন একটা উদাহরণ নিচ্ছি, +16 আর হচ্ছে ভাজিতক +8 প্লাস -4 ধরি -4, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু করবো আমরা সাধারণ নিয়মে, যদি সাধারণ নিয়ম ধরি
নিয়মে যদি ফেলি আমি এক্ষেত্রে +16 ভাজিতক তাহলে এক্ষেত্রে ছিল -4 ছিল, প্লাস মাইনাসে মাইনাস, অর্থাৎ +8 আর এই যে -4 ইকুয়ালস টু কী হবে, +16 ছিল আর ভাজিতক ছিল, ভাজিতক 8 থেকে 4 বাদ দিলে হচ্ছে 4। তাহলে কত হচ্ছে, আমরা সাধারণ নিয়মে কি পেলাম, তাহলে 16কে যদি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 4 হচ্ছে, অর্থাৎ +4 হয়। এবার বিচ্ছেদ নিয়মে যদি করি আমরা এক্ষেত্রে, তাহলে +16 যদি হচ্ছে +16, এটা যদি বিচ্ছেদ নিয়মে যদি ফেলি এক্ষেত্রে +16 ভাজিতক +8 +16 ভাজিতক -4। দেখো এই +16কে আমি দুটো রাশির সঙ্গে +8 আর -4 সঙ্গে কি আলাদা আলাদাভাবে আমরা ভাগ করছি, তাহলে বিচ্ছেদ নিয়ম মেনে চলে কিনা আমরা দেখছি। তাহলে 16কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 2 হচ্ছে পাচ্ছে, আর 16কে আমরা যদি 4 দিয়ে ভাগ করি কত হচ্ছে, এক্ষেত্রে -4 হবে, -4 হবে, ইকুয়ালস টু উত্তর কত হলো, -4 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে তোমার -2 হচ্ছে। দেখতে পাচ্ছি সাধারণ নিয়ম অনুযায়ী যে সাধারণ নিয়ম আর বিচ্ছেদ নিয়মের মধ্যে পার্থক্য কত হচ্ছে, সাধারণ নিয়মে বেরিয়েছিল 4 আর বিচ্ছেদ নিয়মে বেরিয়েছে কত, -2। তাহলে আমরা দুটো নিয়ম জেনে গেছি, যে সাধারণ নিয়মের সাহায্যে যেভাবে যোগ করি, গুণ করি, বিচ্ছেদ নিয়মে গুণটা সে একই রকম হয়ে থাকে, কিন্তু সাধারণ নিয়মে যখন আমরা ভাগ করি সেক্ষেত্রে বিচ্ছেদ নিয়মে কিন্তু এই ক্ষেত্রে ভাগটা একই রকম অ্যান্সার বা উত্তরের সঙ্গে মিলছে না। সুতরাং আমরা লিখতে পারি যে এক্ষেত্রে আমরা যদি লিখতে পারি, দেখো এই সংখ্যাটা ছিল নট ইকুয়ালস টু করবে, এর সঙ্গে এটা বিচ্ছেদ নিয়ম মেনে চলছে, এখানে অ্যান্সারটা তোমরা লিখবে কি, যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। এবার এখানে লিখতে পারো তোমরা পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না, বুঝেছে? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলা হচ্ছে যে সরল করো। 1 নম্বর বলা আছে এই সরলটা, 2 নম্বর, দুটো কিন্তু সরল করতে বলা হচ্ছে, দুটো সরলটা আমরা করছি। চলো তাহলে আমরা প্রশ্নটা তুলে ফেলেছি, এবার আমরা সরলটা আমরা করছি। দেখো প্রথমে আমরা কি করব, গুণ করব। সাধারণ নিয়মে আমরা গুণ করতে হলে ব্র্যাকেটগুলো তুলতে হচ্ছে। তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র একটা রাশিটাকে মাইনাস আছে, মাইনাসটা আমরা প্রথমে কমন নিয়ে নিই। তাহলে সংখ্যাগুলো কী কী আছে দেখে নিই আমরা। সমস্ত রাশিগুলোর সংখ্যা মানগুলো আমরা প্রথমে লিখব, যে 3/4 ইন্টু 12/7 ইন্টু 21/3, আর সমস্ত চলরাশিগুলো ডান দিকে রাখবো, গুণিতক xy² গুণিতক বলা আছে x² y² ইন্টু কত হচ্ছে, তাহলে x³ মাইনাস y-4, তাহলে কত হলো, ইকুয়ালস টু দেবো, আমরা কারেক্ট করি 7 3 21, 3 3 কেটে দাও, আর 4 4 3 12, কত হচ্ছে মাইনাস 3 3 9 হচ্ছে 9 ইন্টু, দেখো এখানে চলরাশিগুলো দেখতে পাচ্ছি আমরা, এক্স ওয়াই, এখানে এক্সগুলো যদি আলাদা করি দেখতে পাচ্ছি আমরা, এক্সগুলো আলাদাভাবে যদি গুণ করি, দেখো এক্স কটা পাচ্ছি, এক্স গুণিতক এক্সের হোল স্কোয়ার গুণিতক এক্সের হোল কিউব। আবার যদি ওয়াই যদি ধরি, তাহলে ওয়াইয়ের হোল স্কোয়ার ইন্টু ওয়াইয়ের হোল স্কোয়ার দুটো পাচ্ছি এক্ষেত্রে, আর তারপর হচ্ছে ওয়াইয়ের টু দি পাওয়ার অফ -4 পাচ্ছে, ইকুয়ালস টু -9 ইন্টু কত হচ্ছে, দেখো এক্সের পাওয়ারগুলো আমরা যোগ করি, এক্স যদি কমন নেই পাওয়ারগুলো কী করবো, এর পাওয়ার কিন্তু 1 আছে, 1 + 2 + -3,
তাহলে এক্ষেত্রে হচ্ছে ইন্টু ওয়াই ইকুয়ালস টু কত হচ্ছে 2 + 2 প্লাস -4। পাওয়ারগুলো যদি আমরা এভাবে ক্যালকুলেশন করি -9 ইন্টু, দেখো মাইনাস প্লাসে মাইনাস হচ্ছে, অর্থাৎ কত হচ্ছে 1 + 2 হচ্ছে, সুতরাং কত হচ্ছে তাহলে 2 আর 1 কত হচ্ছে 3 হচ্ছে, 3 আর প্লাস মাইনাসে -3 কত হচ্ছে ইন্টু এটা কত ছিল এক্স ছিল, আর ইন্টু ওয়াই, দেখো ওয়াই এর কত হচ্ছে, দেখো এর প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, অর্থাৎ +4 হচ্ছে আর -4 হচ্ছে। এক্ষেত্রে কী পাবো, তাহলে -9 ইন্টু কত হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে 3 থেকে 3 বাদলে 0 হচ্ছে x⁴ ইন্টু y⁴ হচ্ছে 4 +4 থেকে -4 বাদ দিলে কত হচ্ছে, তাহলে y⁴ ইকুয়ালস টু কত হচ্ছে -9 ইন্টু, আমরা জানি যে কোনো রাশির তার পাওয়ার যদি 1 হয় সেক্ষেত্রে 0 হয়, পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে তার মান কত হয় 1 হয়, ইন্টু আর এর পাওয়ার 0 মানে কি, এর মানও 1 হচ্ছে, সুতরাং কি বললাম 9 একে 9, 9 একে 9, অর্থাৎ -9। চলো পরের প্রশ্ন আমরা দেখি, পরের প্রশ্ন কি বলা আছে। পরের প্রশ্ন সেই রয়েছে 2 নম্বর, আরেকটা সরল করতে বলা হচ্ছে আমাদেরকে, তাহলে এই সরলটা আমরা করছি। চলো দেখো, প্রথমে এই মানগুলো আমরা এই ঘাতগুলো ভাগ থেকে আমরা গুণ করব। x⁴a আর x⁴b কে আমরা কি ভাগ থেকে আমরা গুণ করব। গুণ করলে কি হবে, দেখো সমান, তাহলে x³ সরি a² দেখো x⁴a ইন্টু x⁴ কি হচ্ছে, এই পাওয়ারটা যদি x⁴bটা যদি x⁴bটা যদি উল্টে দিই আমরা, কি এর পাওয়ার ধনাত্মক ছিল, পাওয়ারটা কি ঋণাত্মক হয়ে যাবে, -b হয়ে যাবে। এক্ষেত্রে কী হলো, a + b হলো, ইন্টু এবার এটা হচ্ছে একই রকমভাবে করবো, x⁴b ইন্টু x⁻⁻c, এর পাওয়ার হচ্ছে b + c, ইন্টু আর কি আছে, এটাও একই রকমভাবে করবো যে x⁻c ইন্টু x⁻ কী হবে -a, এর পাওয়ার কী হবে a + c হচ্ছে, বুঝছে। তাহলে এবার আমরা কি করব, এবার আমরা জানি সমাধর্মী চলের তার পাওয়ারগুলো কি হচ্ছে যোগ করতে হয়। এবার আমরা এক্সের পাওয়ার কী করবো, a + -b, কেমন। এবার ইন্টু, তাহলে কি হচ্ছে এক্সের পাওয়ার চল আমরা কমন নিলে কি হচ্ছে b প্লাস কত হচ্ছে -c, ইন্টু আবার x⁻c + -a। আবার এক্ষেত্রে কি হচ্ছে, এদের পাওয়ারগুলো এক্সট্রা ছিল, পাওয়ারগুলো আমরা কি করব, এই পাওয়ারগুলো আমরা a + b, এদের পাওয়ারগুলো ছিল b + c, আর এর পাওয়ারগুলো কী ছিল, পাওয়ারগুলো বসে দাও, কী ছিল ba + c ইকুয়ালস টু কী হচ্ছে, যে a + -b, এবার সাইনটা আমরা চেঞ্জ করলে কী হবে, তাহলে এক্সেস পাওয়ার কী হচ্ছে a + -b ইন্টু আবার a + b হচ্ছে, ইন্টু কত হচ্ছে এক্সেস পাওয়ার কত হচ্ছে, এক্সেস পাওয়ার b - c ইন্টু b + c, এবার ইন্টু এক্সেস পাওয়ার কত হচ্ছে c - a ইন্টু a + c হচ্ছে। এক্ষেত্রে আমরা কী করব, দেখতে পাচ্ছি এ কিন্তু মিলছে না, এটা একটু আমরা সাইনটা চেঞ্জ করে নেব। তাহলে কী হচ্ছে, তাহলে আমরা এক্ষেত্রে মানটা কী পাচ্ছি, এক্ষেত্রে মানটা হচ্ছে এক্সেস পাওয়ার a² - b², আমরা a + b ইন্টু a - b এর সূত্র জানি, a² - b² জানি, ইন্টু x² কি হচ্ছে b² - c² ইন্টু কত হচ্ছে এক্সেস পাওয়ার কি হচ্ছে, এর সাইনটা যদি আমরা চেঞ্জ করে নিই, দেখো কি কত হবে, তাহলে -a - c হচ্ছে, তাই না, ইন্টু a + c ইকুয়ালস টু কত হচ্ছে, তাহলে a² - b² ইন্টু x ইন্টু x⁴ কত হচ্ছে b² - c², আর ইন্টু এক্সেস পাওয়ার -a² - c², তাহলে ইকুয়ালস টু কত হচ্ছে, আমরা এই ক্ষেত্রেও চলগুলো আমরা সমধর্মী পাচ্ছি, সেক্ষেত্রে আমরা এক্স কমন নিলাম, পাওয়ারগুলো কী করবো, আমরা পাওয়ারগুলো এই ক্ষেত্রেও আমরা যোগ করব, এক্ষেত্রে পাওয়ারগুলো যোগ করলে কত হচ্ছে, তাহলে a² - b²
যুক্ত বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যুক্ত মাইনাস এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এবার এই ক্ষেত্রে একটা ব্র্যাকেট পড়ে গেল, এর প্লাস হচ্ছে ব্র্যাকেট দিলাম ইকুয়ালস টু এক্স। আমরা এবার ব্র্যাকেটগুলো খুলবো, কী হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস প্লাসে মাইনাস এ স্কোয়ার আর প্লাস মাইনাসে মাইনাস। আচ্ছা, এক্ষেত্রে মাইনাস হলে কী হবে, এক্ষেত্রে মাইনাস হলে তাহলে ব্র্যাকেট মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে প্লাস সি স্কোয়ার। কেমন? এবার আমরা কী পেলাম, স্কোয়ার স্কোয়ার কাটবো, বি স্কোয়ার কেটে দিলাম, প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কাটলাম। এক্ষেত্রে কী থাকলো, এক্স পাওয়ার 0 থাকলো, ঠিক আছে? আর এক্স টু দি পাওয়ার 0 মানে কত জানি আমরা 1। কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। তাহলে পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন বলেছে 3x স্কোয়ার প্লাস 4x ও 5x স্কোয়ার মাইনাস x এর যোগফলের চেয়ে 3x মাইনাস 5x স্কোয়ার কত বেশি? এক্ষেত্রে আমরা করব, দেখো প্রথমে কিন্তু আমরা মানটা কী করবো, এইভাবে সাজালে দেখতে পারি। দেখো 3x স্কোয়ার 3x প্রথমে লিখবো আমরা 3x মাইনাস 5x স্কোয়ার মাইনাস, তাহলে যে দুটো সংখ্যার যোগফল করতে বলছে আমাদের বলছে 3x স্কোয়ার প্লাস 4x ও যুক্ত 5x স্কোয়ার মাইনাস এক্স সমান ব্র্যাকেট তুললে কী করবো আমরা 3x মাইনাস 5x স্কোয়ার বিযুক্ত, তাহলে এই দুটো যোগফল করবো, যোগ করি আমরা, তাহলে এক্ষেত্রে কী পাবো, তাহলে 3x স্কোয়ার প্লাস 4x প্লাস 5x স্কোয়ার মাইনাস এক্স। ব্র্যাকেট তুলব 3x মাইনাস 5x স্কোয়ার মাইনাস 3x স্কোয়ার, তাহলে হচ্ছে প্লাস মাইনাসে মাইনাস 4x মাইনাস 5x স্কোয়ার মাইনাস এক্স ইকুয়ালস টু কত হচ্ছে, দেখতে পাচ্ছি আমরা এই ক্ষেত্রে 3x আর মাইনাস 4x থাকছে আর মাইনাস এক্স থাকছে। এক্ষেত্রে কত হচ্ছে, আমরা ব্র্যাকেট তুলে প্লাস মাইনাসে মাইনাস এখানে হবে, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, এক্ষেত্রে কত হবে মাইনাস 4x থেকে প্লাস এক্স বা বাদ দিলে কত হচ্ছে 3x হচ্ছে, তাহলে 3x মাইনাস 3x আর মাইনাস 5x স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার, এক্ষেত্রে কিন্তু কত হবে মাইনাস 5 3 8 8x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস এক্স মাইনাস 3x কেটে দাও, কত হচ্ছে 0 থাকছে, অর্থাৎ মাইনাস কত হবে 5 3 8 কত হচ্ছে 8 5 3 8 হচ্ছে, আর এদিকে কত হচ্ছে মাইনাস 5টা ছিল 5x স্কোয়ার ছিল, তাহলে এই ক্ষেত্রে হবে 3টি যোগ করো, হচ্ছে মাইনাস 8 5 13x স্কোয়ার, তাহলে এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন বলা আছে, এই দুই দিকে দেখো মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z থেকে কত বিয়োগ করলে মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z পাবো। তা চলো ধরি যে রাশিটা ধরো এই রাশির সঙ্গে যদি আমরা যোগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে, বিয়োগ করি, তাহলে মাইনাস 11x মাইনাস 7y মাইনাস 9z কত বিয়োগ করব, ধরি বিয়োগ করব, বিয়োগ করলে কত হবে ইকুয়ালস টু মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z, ঠিক আছে? এবার বা আমরা মাইনাস বিয়োগ করতে বলা হচ্ছে কি, মাইনাস বিয়োগ করতে বলা হচ্ছে, তাহলে মাইনাস যদি বিয়োগ করি তাহলে কত হচ্ছে, এই মানগুলো এদিকে নিয়ে যাব, কত হচ্ছে মাইনাস ফেলে রেখে এইবারে মানগুলো নিয়ে যাব, মাইনাস 7x প্লাস 3y মাইনাস 5z, আর এই মানগুলো একটা করে নিয়ে যাব, মাইনাস 11x আছে মানে কি প্লাস 11x মাইনাস 7y থাকলে প্লাস 7y মাইনাস z থাকলে প্লাস 9z, ঠিক আছে? এবার বা মাইনাস ইকুয়ালস টু কত হবে, দেখো মাইনাস 7x আছে, 7x কটা পাচ্ছে, এখানে একটা পাচ্ছে এখানে একটা পাচ্ছি, মাইনাস 7x আর প্লাস 11x, তাহলে 11 থেকে যদি আমরা 7 বাদ দিই কত হচ্ছে 4 হচ্ছে, তাহলে 4x হচ্ছে, আর প্লাস 3y থেকে প্লাস 7y যদি আমরা যোগ করি তাহলে এক্ষেত্রে প্লাস 7 3 10y, আর z আছে মাইনাস 5z আছে আর প্লাস 9z আছে, 9 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 5 5 4 9 মাইনাস আছে প্লাস কত হচ্ছে 4z, তাই না? এক্ষেত্রে মাইনাসটা যেহেতু আছে, মাইনাস যদি অপর দিকে তুলে দিই তাহলে কী হবে, ইকুয়ালস টু মাইনাস 4x প্লাস 10y প্লাস
4z বা এ ইকুয়ালস টু মাইনাসটা ভিতরে ঢুকে দাও, তাহলে এর প্লাস ছিল, প্লাস মাইনাসে -4x আর প্লাস মাইনাসে -10y আর মাইনাস প্লাসে -4z। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন? তাহলে মানে কত পেলাম? -4x -10y -z। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, বুঝেছে? তাহলে অতএব সংখ্যাটি হলো সমান -4x -10y -4z। বুঝেছে? চলো বলা হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইন্টু a টু দি পাওয়ার 4 ও মাইনাস a টু a স্কোয়ার প্লাস 1। চলো এই কয়টা চলো সংখ্যার সূত্রের সাহায্যে গুণটা আমরা করি। তাহলে প্রথমে কি বলা হয়েছে? a স্কোয়ার প্লাস a প্লাস 1 ইন্টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1 ইন্টু a to the power 4 of minus a square plus 1 equals to, প্রথমে কিন্তু দেখো প্রথম রাশিমালাটা দেখো a স্কোয়ার প্লাস a প্লাস 1 আছে, সুতরাং আমরা কি লিখতে পারি? a স্কোয়ার প্লাস 1টা আগে নিয়ে এলাম, এর আগে ব্র্যাকেট দিয়ে প্লাস a লিখলাম, বুঝেছো? দ্বিতীয় রাশিমালাটাও সেই একই রকম লিখবো। তাহলে a স্কোয়ার প্লাস 1 প্রথম বন্ধনী ক্লোজ করে মাইনাস a, আর শেষ পথটা তোমরা যেমন আছে তেমন তুলে ফেলো, a টু দি পাওয়ার অফ 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 হয়েছে, ইকুয়ালস টু দিলাম। দেয়ারপর আমরা কি করব? এর আমরা সূত্র জানি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এভাবে করব আমরা। তাহলে a স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এর হোল স্কোয়ার, সরি এ এর স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দাও, এই দুটো সাবমিট হয়ে গেল, আর অন্তিমটা যেমন আছে তেমন তুলে দাও। a টু দি পাওয়ার অফ 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1 ইকুয়ালস টু, আমরা এই ক্ষেত্রে আমরা কী করব? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী এটা আমরা গুণ করব। দেখো এই ক্ষেত্রে a স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি আমরা লিখতে পারি? তাহলে a স্কোয়ারের টু দি পাওয়ার 4 প্লাস 2a স্কোয়ার প্লাস 1 মাইনাস a স্কোয়ার। আমরা এটা কিন্তু লিখেছি আমরা a স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুযায়ী লিখেছি এটুকু, আর মাইনাস ই স্কোয়ার হয়েছে, আর অন্তিমটা যেমন আছে তেমন ফেলে রাখো, ইকুয়ালস টু দেবো। দেওয়ার পর দেখো এখানে দেখো প্লাস 2a স্কোয়ার আছে আর মাইনাস a স্কোয়ার আমরা বাদ দেবো। তাহলে a টু দি পাওয়ার অফ 4 আর প্লাস a স্কোয়ার প্লাস 1, শেষেরটা আছে a টু দি পাওয়ার অফ 4 মাইনাস a স্কোয়ার প্লাস 1। এবার এক্ষেত্রেও আমরা পূর্বপদের মতো আমি যেমনভাবে করেছিলাম একইভাবে তোমরা করবে। তাহলে কী করবে? a টু দি পাওয়ার অফ 4 প্লাস 1 আর প্লাস এটা পরে লেখো, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইন্টু, তাহলে এটাও সেরকম করো, a টু দি পাওয়ার অফ 4 আচ্ছা প্লাস 1 আর মাইনাস a স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ করো, ইকুয়ালস টু দাও। আমরা এই ক্ষেত্রে পেলাম a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a টু দি পাওয়ার অফ 4 প্লাস 1 এর হোল স্কোয়ার মাইনাস এ হোল স্কোয়ার হবে এ স্কোয়ারের হোল স্কোয়ার, আচ্ছা এটাও সেই একই রকমভাবে করবো। দেখো এটা একটু আমরা ভেঙে নিই, এটা আমরা করবো। দেখো এটা a টু দি পাওয়ার অফ 4 প্লাস 1 এর হোল স্কোয়ার মানে কি হচ্ছে? তাহলে a টু দি পাওয়ার অফ হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a টু দি পাওয়ার অফ 4 প্লাস 1 মাইনাস a টু দি পাওয়ার অফ 4 হয়েছে, ইকুয়ালস টু আমরা এই ক্ষেত্রে করবো 4 দুগুণে 8 পাওয়ার হলো 8 প্লাস, দেখো এক্ষেত্রে 2 a টু দি পাওয়ার 4 কত আছে? দুটো আছে, এখানে একটা আছে, এক্ষেত্রে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার অফ 4 প্লাস 1। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর, আচ্ছা। চলো পরের প্রশ্নটা কী আছে? পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 2 এর দিকে দেখো বলা হচ্ছে স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে
এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার এর মান নির্ণয় করো। চলো এক্ষেত্রে এর মানটা আমরা নির্ণয় করি। দেখো প্রথমে রয়েছে আমাদের মানটা রয়েছে এ স্কোয়ার মাইনাস 5ab প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 0। এক্ষেত্রে আমরা করব বা মাইনাস 5ab আমরা ডান দিকে নিয়ে যাব, তাহলে কী হয়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 5ab। বা এবার এবিটা 5-এর সঙ্গে গুণ আছে, এবিটা যদি এদিকে আসে ভাগ হয়ে যাবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এবি হয়েছে ইকুয়ালস টু 5। বা এবার আমরা এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবি আমরা করতে পারি এদিকে ইকুয়ালস টু 5। বা আমরা এ স্কোয়ার বাই এবি প্লাস বি স্কোয়ার বাই এবিকে আমরা যদি আমরা ভগ্নাংশের যোগ করি সেক্ষেত্রে হবে কি দেখো তো, সেক্ষেত্রে হবে এক্ষেত্রে এভাবে হবে, এখানে বি স্কোয়ার দেখো এখানে কেটে গেল, এখানে এ স্কোয়ার দুটো আছে, এখানে এ একটা আছে, সুতরাং এর একটা কেটে দেব আর একটা এ কেটে দেবো, এখানে স্কোয়ার কেটে দেবো, এখানে বি কেটে দেবো, কী থাকছে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 5। বা এক্ষেত্রে আমরা করবো কি, যদি একে যদি উভয় দিকে যদি বর্গ করি তাহলে এ বাই বি প্লাস বি বাই এ ইকুয়ালস টু 5 হোল স্কোয়ার, এদিকেও হোল স্কোয়ার করলাম, উভয় দিকে বর্গ করলাম। বা তাহলে এই ক্ষেত্রে কী করবো আমরা, এই হোল স্কোয়ার মানে কী করবো আমরা সূত্র অনুযায়ী পাবো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন প্লাস 2ab, এই সূত্র অনুযায়ী হবে। এইদিকে তোমরা পাশে লিখে রাখো যে উভয় উভয় পক্ষে বর্গ করে পাই। আবার এদিকে কী করবে আমরা সূত্র অনুযায়ী এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হবে, তাহলে এ বাই বি বাই এর হোল স্কোয়ার প্লাস বি বাই এ এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বাই বি ইন্টু বি বাই এ ইকুয়ালস টু 5 বর্গ 25। বা এই ক্ষেত্রে আমরা কাটাকাটি করলাম, কত পেলাম যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস 2 ইকুয়ালস টু 25। বা এক্ষেত্রে দেখো 25টা আমরা এদিকে নিয়ে চলে আসবো, প্লাস 2টা ছিল এদিকে নিয়ে যাবো, তাহলে এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 25 প্লাস 2টা এদিকে এলে -2 হয়ে যাবে, সমান কত হচ্ছে 23। অতএব এ স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 23 হয়েছে। চলো পরের প্রশ্ন দেখি আমরা কি আছে, দেখি পরের প্রশ্ন বলা হচ্ছে দেখো 8-এর দিকে চলে এলাম আমরা, একের দিকের প্রশ্নটা বলছে 3x⁴ মাইনাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y⁴। দেখো এটা আমরা সমীকরণের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ করব। দেখো আমরা প্রথমে করব, এখানে দেখতে পাচ্ছি 3x⁴ আছে, 3কে আমরা কোনো বর্গে রূপান্তর করতে পারি না। আমরা যদি এখানে 4x⁴ যদি করি আমরা এই ক্ষেত্রে এখানে -x⁴ করবো, কেননা 4x⁴ থেকে x⁴ বাদ দিলে কিন্তু 3x⁴ হচ্ছে। আর পরের রাশিগুলো যেমন আছে তেমন তুলে দাও, x² y² প্লাস y⁴ ইকুয়ালস টু দাও, এখানে দেখতে পাচ্ছি আমরা 4টা একটা বর্গের রূপান্তর হতে পারে, এক্ষেত্রে আমরা কি -x⁴ আমরা পিছনে ফেলে দেবো, এক্ষেত্রে হবে 4x⁴ মাইনাস 4x² y² প্লাস y4 আর মাইনাস x⁴ ইকুয়ালস টু দেখো এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে 4 আছে, 4-এর আমরা কী করবো, 4কে এক্ষেত্রে আমরা এইভাবে এক্সপ্লেনেশন করতে পারি। দেখো প্রথমে 2 ইন্টু x² হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x² ইন্টু এই y-এর যদি একটু দূরত্ব রেখে প্লাস y² হোল স্কোয়ার করি, এই y² এখানে বসিয়ে দাও y² আশেপাশে আছে
স্কোয়ার বা 4টা এখন ফেলে রাখো, বা এক্ষেত্রে আমরা করব তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে আমরা কী পেলাম, তাহলে 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার পেলাম। এক্ষেত্রে মাইনাস এক্স স্কোয়ারের হোল স্কোয়ার করলাম, ইকুয়ালস টু দিলাম। ইকুয়ালস টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র আমরা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হয় কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রের সাহায্যে আমরা এবার গণিতটা করব। দেখো 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 2x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখো ইকুয়ালস টু, দেখো 2x স্কোয়ার থেকে এক্স স্কোয়ার বাদ দিলে কী থাকছে, এক্ষেত্রে আমরা পেলাম যে সরি যোগ করতে বলা হচ্ছে এটা, তাহলে 2x স্কোয়ার আচ্ছা আর আছে এক্স স্কোয়ার, অর্থাৎ 3x স্কোয়ার হবে মাইনাস ওয়াই স্কোয়ার। আর এদিকে দেখো আচ্ছা 2x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে কত হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার থাকছে, ইকুয়ালস টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এই পথটাকে স্থির রেখে স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র অনুযায়ী এ পি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, দেখো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হয়ে গেছে। এবার এই রাশিটাকে যদি আমরা সাজিয়ে নিই তাহলে এই ক্ষেত্রে এইভাবে পাবো যে এগুলোকে সামনে নিয়ে আসো, যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই ইন্টু 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়েছে। চলো পরের প্রশ্ন, পরের প্রশ্ন কী বলা হচ্ছে, পরের প্রশ্ন রয়েছে দেখো যে 2 দাগেরটা স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি স্কোয়ার। চলো এটা আমরা করি। দেখো তো স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি স্কোয়ার, এবার আমরা কী করবো, এ স্কোয়ার মাইনাস আমরা দুইটা ব্র্যাকেটের মধ্যে থাকা সংখ্যাগুলোর সঙ্গে আমরা গুণ করবো। তা 2a হবে 2a মাইনাস প্লাস 2b মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু, কমন কী আছে এখানে, এ কয়েকটা কমন আছে, তাহলে এ মাইনাস 2 পড়ে থাকছে, প্লাস এখানে যদি বি কমন নেই কী থাকছে, তাহলে এক্ষেত্রে হবে, দেখো তোমরা এখানে এরকম করো না, এভাবে করবে। চলো ইকুয়ালস টু দাও, এখানে যে মানটা আমি আবার লিখছি, দেখো প্রশ্নটা কী বলা হয়েছে, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস বি ইন্টু মাইনাস বি স্কোয়ার। একে তোমরা অতি সহজভাবে করো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা অর্থাৎ পাশাপাশি রাখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর মাইনাস 2 ইন্টু এ মাইনাস বিটা দূরে রাখো, মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি হয়েছে। এক্ষেত্রে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী জানি আমরা, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না, তাহলে এখানে মাইনাস 2 ইন্টু এ মাইনাস বি। এক্ষেত্রে দেখো দুটো কমন পদ পাচ্ছি, আমি দুটো পদের মধ্যে আমরা কমন পাচ্ছি, এ মাইনাস বি কমন পাচ্ছি, ইকুয়ালস টু দিয়ে তোমরা এই কমন মানটা একটা লেখো, এ মাইনাস বি ইন্টু, আর এই দুটো পদ উঠে গেলে কী পড়ে থাকছে না, এ প্লাস বি মাইনাস 2 পড়ে থাকছে, এটা তোমরা দ্বিতীয় উপাদান দিয়ে ঘিরে দাও, ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু কী থাকছে, তাহলে এ ব্র্যাকেট তুললে কী হবে, এ প্লাস বি মাইনাস 2 হয়েছে। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। কেমন, চলো পরের প্রশ্ন দেখি আমরা। তারপর বলা হচ্ছে দেখো দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ, দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ, ছোটটির সঙ্গে 10 যোগ করলে যোগফল দ্বিতীয়টির 3/4 গুণ হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। কেমন, দুটি সংখ্যার একটি অপরটির 3 গুণ, দুটি সংখ্যার মধ্যে একটি হবে অপরটির 3 গুণ হলে ছোট সংখ্যাটির সঙ্গে 10 যোগ করলে যোগফল দ্বিতীয় সংখ্যাটির 3/4 গুণ হয়, সংখ্যা দুটি নির্ণয় করো। চলো আমরা এই গণিতটা সমাধান করি। প্রথমত তোমরা লিখবে ধরি ছোট সংখ্যাটি x এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 3x, অর্থাৎ এই 3xটা বড় সংখ্যা হবে, এটা বড় সংখ্যা, ছোট সংখ্যা x হলে, এবং দ্বিতীয় সংখ্যাটি হবে 3x, এটা হচ্ছে বড় সংখ্যা। কেমন, তাহলে আমরা
দুটি সংখ্যা পেলাম, ছোট সংখ্যা পেলাম আর বড় সংখ্যা পেলাম। সুতরাং প্রশ্নানুসারে আমরা লিখতে পারি ছোট সংখ্যার সঙ্গে 10 যোগ করলে যা হবে তা বড় সংখ্যার 3/4 অংশের সমান হবে। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে যেহেতু বলা হয়েছে অতএব আমরা লিখতে পারি অতএব, তাহলে বলা হচ্ছে ছোট সংখ্যার সঙ্গে ছোট সংখ্যার সাথে 10 যোগ করলে হবে x প্লাস 10 এবং তা বড় সংখ্যার 3/4 অংশ হবে এবং তা বড় সংখ্যার 3/4 অংশের সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে x প্লাস 10 ইকুয়ালস টু কত হচ্ছে 3/4 ইন্টু 3x হয়েছে। তাহলে এবার আমরা লিখব যে এটা হচ্ছে আমরা শর্তানুসারে করতে পারি x প্লাস 10 ইকুয়ালস টু 3/4 ইন্টু 3x হচ্ছে। তাহলে এবার উপরে 3টা আমরা কী করবো, 3টা 3-এর সঙ্গে গুণ করলে কত 3 3 9 9x হয়ে যাবে। তাহলে x প্লাস 10 ইকুয়ালস টু কত হচ্ছে 9x/4 তাহলে এই 4টা এদের সঙ্গে গুণ করব, তাহলে কত হয়ে যাবে 4x প্লাস 40 কেমন ইকুয়ালস টু কত হচ্ছে 9x 4x ইকুয়ালস টু কত হচ্ছে 4x আর প্লাস 9x ছিল এদিকে এলে মাইনাস হয়ে যাবে -9x 4 ছিল -9x হবে ইকুয়ালস টু -40 হবে। -9x থেকে প্লাস 4x বাদ দিলে কত হচ্ছে, তাহলে 5 4 9 হচ্ছে 5x হচ্ছে 5x ইকুয়ালস টু -40 কত হচ্ছে -40 হচ্ছে, এখানে মাইনাসটা হবে -40 হচ্ছে, তাহলে মাইনাস তুলে দাও কত হচ্ছে x ইকুয়ালস টু 40 কত হচ্ছে 5 8 5 40 8 হবে। অতএব x ইকুয়ালস টু কত হচ্ছে 8। তাহলে আমরা 8টা পেয়েছি ছোট সংখ্যা। অতএব ছোট সংখ্যাটি হলো সমান 8 এবং বড় সংখ্যা হলো কত হবে, বড় সংখ্যাটি হলো সমান, তাহলে 3x ছিল অর্থাৎ 8 3 24, তাহলে 3 ইন্টু 8 সমান কত হবে 8 3 24। আচ্ছা, ছোট সংখ্যা পেলাম, বড় সংখ্যা পেলাম, বুঝেছে। চলো পরের প্রশ্ন কি আছে, এখানে পরের প্রশ্ন বলা আছে দেখো যে সমাধান করো যে 1/2 ইন্টু x প্লাস 1 প্লাস 1/3 ইন্টু x প্লাস 2 প্লাস 1/4 ইন্টু x প্লাস 3 ইকুয়ালস টু 16। তাহলে চলো আমরা সমাধানটা করি। চলো সমীকরণটা আমরা তুলে ফেলেছি, এবার আমরা সমাধান করব। তাহলে দেব, যতগুলো হর আছে সবগুলো লসাগু করব, 4 3 2। আবার 4 3 2কে যদি আমরা লসাগু করি 2 2 2 4 3 আর 1 2 4 4 3 12 কত হচ্ছে 12 হচ্ছে। লসাগু কত পেলাম আমরা 12 কিন্তু আমরা প্রতি ক্ষেত্রে আমরা গুণ করব, গুণ করলে কী হয় দেখি। তাহলে এই ক্ষেত্রে আমরা এইভাবে করতে পারি, তাহলে নিচে 12 বসালাম 2 আছে, তাহলে 2 6 12 এই টোটাল হর কত আছে 2 6 12। এবার আমরা কী করবো 2 6 12 হলে 6টা উপরে গুণ হবে, আবার 6 হয়ে যাবে, কত হবে 6। অর্থাৎ এইভাবে আমরা করতে পারি, এই 12টা প্রতিটার সঙ্গে যদি আমরা গুণ করে দিই সেক্ষেত্রে মানটাও আমরা পেয়ে যেতে পারি। তাহলে এখানে আমরা অত কিছু করছি না, তাহলে 6 ইন্টু করলাম x প্লাস 1 ইন্টু প্লাস 3 আছে 3 4 12 4 পেলাম, তাহলে x প্লাস 2 প্লাস 1/4 ছিল আর 4 3 12 3 কত পেলাম 3 পেলাম, তাহলে 3x প্লাস 3 হয়েছে ইকুয়ালস টু 16।
বা এক্ষেত্রে আমরা গুণ করব প্রতিটার সঙ্গে, এর সঙ্গে এই প্রতিটা পদের গুণ করব। গুণ করার কথা হচ্ছে, দেখো আমরা 6 এর সঙ্গে এক্স গুণ করি, 6x হচ্ছে প্লাস 6 প্লাস 4x প্লাস 8 প্লাস 3x প্লাস 9 ইকুয়ালস টু 16 সঙ্গে 12 গুণ করে দাও। বা এবার ধ্রুব পদগুলো আমরা আলাদা করি, 9, 8 আর 6 হচ্ছে 9 8 17, 17 6 কত হচ্ছে 23, 23। তাহলে এখানে কি পেলাম 6x 4x 10x আর 3x 13x, 13x প্লাস কত হচ্ছে 8 6 14 আর 9 4 23, 23 হচ্ছে ইকুয়ালস টু 12 সঙ্গে 16 গুণ করো, 16 12 গুণ করলে 14 12 2 হাতে 1 আর 2 কে 2 একে 3 আর 16 2 6 3 9 192 হচ্ছে 192। বা এক্ষেত্রে আমরা 13x ফেলে রেখে 23টা সেদিকে নিয়ে যাই, 192 মাইনাস 23। এবার বিয়োগ করবো 192 থেকে, যদি আমরা 23 বাদ দিই কত হচ্ছে 9, এখানে আছে 8, 8 থেকে 2 বাদ দিলে কত 6 আর 1 কত হচ্ছে তোমার 169, 169 হচ্ছে। বা x ইকুয়ালস টু 169 বাই 13, 13 13 169। অতএব x ইকুয়ালস টু কত পেলাম আমরা 13 পেলাম। এটা হচ্ছে তোমাদের সঠিক উত্তর। চলো এর পরের প্রশ্ন কি আছে দেখে নিই আমরা। এর পরের প্রশ্ন বলা হচ্ছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একটা আয়তক্ষেত্রে এবিসিডি আঁকো যার এসি ইকুয়ালস টু 7 সেমি এবং এবিসি কোণ 30 ডিগ্রি। তাহলে একটা আয়তক্ষেত্র অঙ্কন করবে, বিএসি কোণের মান হচ্ছে 30 ডিগ্রি হলে এর উপর একটা তোমরা আয়তক্ষেত্র অঙ্কন করবে। একটা সামান্তরিকে পি কিউ আর এস আঁকো যার পি কিউ ইকুয়ালস টু 6 সেমি, কিউ আর ইকুয়ালস টু 7.5 সেমি এবং পি কিউ আর কোণে 35 ডিগ্রি। কেমন সামান্তরিক তোমরা অঙ্কন করতে পারবে, কেমন আয়তক্ষেত্রটাও অঙ্কন করতে পারবে, বুঝেছে? এবার চলো এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকো যার ওয়াই জেড ইকুয়ালস টু 6.8 সেমি। ত্রিভুজ অঙ্কন করতে বলা হচ্ছে। আর এক্স ওয়াই জেড কোনো 60 ডিগ্রি আর এক্স জেড ওয়াই কোণ 30 ডিগ্রি, ঠিক আছে? চলো পরের প্রশ্ন কী আছে দেখে নিই আমরা। পরের প্রশ্ন বলা আছে যে 11 থেকে প্রশ্ন বলা হচ্ছে যে একান্ত কোণ ও অনুরূপ কোণের চিত্রসহ সংজ্ঞা দাও। একান্ত কোণ কাকে বলে আর অনুরূপ কোণ কাকে বলে, চলো চিত্রসহ আমরা সংজ্ঞাটা নির্ণয় করি। দেখো একান্তর কোণ হলো একান্তর কোণ যে দুটি সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখা, দুটি সমান্তরাল সরলরেখাকে যদি অপর একটি রেখা ছেদ করে তাহলে ছেদক রেখার বিপরীত পাশে সমান্তরাল রেখা যে কোণ উৎপন্ন করে তাদের একান্তর কোণ বলে। কেমন এবার চিত্রটা লক্ষ্য করলে, চিত্রটা অঙ্কন করলে তোমরা আরও সহজে বুঝতে পারবে। দেখো দুটি সমান্তরাল সরলরেখা যদি আমরা অঙ্কন করি, তার উপর একটা ছেদক যদি অঙ্কন করি, এক্ষেত্রে দেখো একান্ত কোণগুলো হবে, এই কোণের মান যা হবে এই কোণের মান তো হবে, অর্থাৎ এই কোণগুলো পরস্পর কী হয় একান্ত কোণ হয়। তোমরা এর নামকরণ করে দিয়ে তোমার চিত্র এঁকে বুঝিয়ে দেবে। চলো এরপর বলা আছে যে অনুরূপ কোণ। চলো এর সংজ্ঞায় আমরা লিখব যে দুটি সরল রেখাকে অপর একটি
সরল রেখা ছেদ করলে ছেদকের একই পাশে যে দুটি কোণ উৎপন্ন হয় তাদের অনুরূপ কোণ বলে। দেখো এই চিত্রের মধ্যে দেখো যে অনুরূপ কোণগুলো কোনগুলো হবে, এই পাশের যে কোণের মান হবে এ পাশেও সেই কোণের মান হবে, বা এইদিকে যে কোণের মান হবে এইদিকে কোণের মান তা হবে, বা এইদিকে যে কোণের মান হবে এইদিকেও সেই কোণের মান হবে, আবার বলা হচ্ছে এদিকের কোণের মান যা হবে এই কোণের মান তা হবে। এগুলো পরস্পর কিন্তু একান্ত কোণ আর অনুরূপ কোণ। ছেদকের একই পার্শ্বে অবস্থিত কোণগুলো কি হয়? অনুরূপ কোণ হয়। আর ছেদকের বিপরীত পার্শ্বের কোণগুলো কি বলা হয়? একান্ত কোণ বলা হয়। বোঝা যাচ্ছে? তোমরা চিত্র অঙ্কন করে এ বি দিয়ে দেবে, এ বি সি ডি আর ই এফ এরকম নামকরণ করে দিয়ে তোমরা একান্ত কোণগুলো সেটা এক্সাম্পল দিয়ে আমি একটা উদাহরণ দিয়ে দিচ্ছি। একান্ত কোণের উদাহরণ, এটা এক্স দিলাম, এটা ওয়াই দিলাম, এই কোণ ওয়াই দিলাম। এক্ষেত্রে একান্ত কোণগুলো হবে তাহলে বি এক্স বি এক্স ওয়াই একান্তর তাহলে এটা হবে সি ওয়াই এক্স একান্তর কোণ। আর অনুরূপ কোণগুলো হবে যদি বলা হয় ই এক্স এ অনুরূপ এক্স ওয়াই সি। বুঝেছে? এরকম একটা করে আমি উদাহরণ দিয়ে দিলাম, তোমরা আরও পারো তো আরও দিয়ে দেবে। পরের প্রশ্ন চলো কী বলা হচ্ছে? পরের প্রশ্ন বলা হচ্ছে যে চিত্রসহ অকুব্জ বহুভুজের সংজ্ঞা লেখো। চিত্রসহ কী বলা হচ্ছে? চিত্রসহ বলা হচ্ছে চিত্রসহ অকুব্জ বহুভুজের সংজ্ঞা লেখো। দেখো তোমরা তোমাদের বইতে যেহেতু রয়েছে কুব্জ আর অকুব্জ বহুভুজ, সেক্ষেত্রে সেই বই অনুযায়ী তোমরা সংজ্ঞাটা দেবে। তোমাদের টেক্সট বইয়ের 230 নম্বর পৃষ্ঠায় আছে। দেখো 230 নম্বর পৃষ্ঠায় রয়েছে কুব্জ আর অকুব্জ বহুভুজের সংজ্ঞা দেওয়া আছে। যেহেতু তোমাদের বলা হয়েছে কুব্জ বহুভুজের সংজ্ঞা বলা আছে, অকুব্জ বহুভুজের সংজ্ঞা বলা আছে। এখানে অকুব্জ বহুভুজটা কোনটা? এটা দেখো, যে বহুভুজের কর্ণগুলি বহুভুজটির বাইরে অবস্থান করে তাকে কি বলা হয়? অকুব্জ বহুভুজ বলা হয়। দেখো এমন একটা বহুভুজ, দেখো এর কর্ণটা কিন্তু বাইরে অবস্থান করছে। কি বললাম আমরা? যে বহুভুজগুলো তার কর্ণগুলো বাইরে থাকে সেক্ষেত্রে তাকে কি বলা হয়? অকুব্জ বহুভুজ। আর কুব্জ বহুভুজ না, যে বহুভুজের কর্ণগুলো বহুভুজটির ভিতরে অবস্থান করে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? কুব্জ বহুভুজ। বুঝেছে? এবার তোমরা এরকম একটা চিত্র অঙ্কন করে এগুলো কুব্জ বহুভুজের উদাহরণ আর অকুব্জ বহুভুজের উদাহরণ চিত্রসহ তোমরা এক্সাম্পলটা দিয়ে দেবে। পরের প্রশ্ন কি বলা আছে? যে সর্বসমতার RHS শর্তটি লেখো। আমরা জানি সর্বসমতার RHS শর্তটি হলো, দেখো সর্বসমতার RHS, আর পরে হচ্ছে কি রাইট অ্যাঙ্গেলস, আর এইচ ফর হচ্ছে হাইপোটেনিউস, আর এস ফর সাইড। বুঝেছে? তাহলে এবার আমরা শর্তটি লিখতে পারি যে যদি দুটি সমকোণী ত্রিভুজের একটির অতিভুজ, যাকে অতিভুজকে ইংলিশে বলা হয় হাইপোটেনিউস লিখে দিচ্ছে, হাইপোটেনিউস এবং একটি বাহু অপরটির একটি বাহুর কি বলা হলো না, একটি বাহুর অপরটির অতিভুজ এবং অনুরূপ
অনুরূপ বাহুর সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। বুঝছে? তাহলে এর সাধারণত শর্তগুলো তোমরা একটু আমি বলছি, শুনে রাখো। দুটি ত্রিভুজের মধ্যে একটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে, 1 নম্বর। তাহলে দুটি ত্রিভুজের মধ্যে একটি অবশ্যই সমকোণী হতে হবে। আবার 2 নম্বর শর্ত, দুটি ত্রিভুজের মধ্যে একটি অতিভুজ, যাকে বলা হয় হাইপোটেনিসুস, আর অপরটি অতিভুজের সমান হতে হবে। আর 3 নম্বর শর্তটা হলো দুটি ত্রিভুজের মধ্যে একটি বাহুর অপরটির অনুরূপ বাহুর সমান হতে হবে। বুঝেছে? এটা হলো তোমাদের RHS এর শর্ত। বুঝেছে? আমি যদি লিখি 1 নম্বর শর্ত দিই, তাহলে শর্তটা যদি আমরা এভাবে লিখি, 1 নম্বর শর্ত যে দুটি ত্রিভুজের মধ্যে একটি অবশ্যই অতিভুজ অপরটি অতিভুজের সমান হতে হবে। অতিভুজের সমান হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে যে দুটি ত্রিভুজের মধ্যে একটি অতিভুজ অপরটি অতিভুজের সমান হতে হবে। প্রথমটি কি বললাম? দুটি ত্রিভুজের মধ্যে একটি অবশ্যই সমকোণী ত্রিভুজ হতে হবে। আর 1 নম্বর লিখি যে এটা প্রথম দেওয়া উচিত ছিল দুটি ত্রিভুজের মধ্যে একটি সমকোণী ত্রিভুজ হতে হবে। আর 3 নম্বর হচ্ছে যে দুটি ত্রিভুজের মধ্যে একটির একটি বাহু অপরটির অনুরূপ বাহুর সমান হতে হবে। বুঝেছে? চলো পরের প্রশ্ন কি বলা আছে দেখি। পরের প্রশ্নগুলো আছে, দেখো যে তোমাদের স্তম্ভচিত্র অঙ্কন করতে বলছে এক্ষেত্রে, যে কৃষ্ণগড়ের এক কোমরের 5 মাসের মাটির তৈরি পুতুল ও সোলার তৈরি পুতুলের মধ্যে তথ্য নিচের টেবিলে দেওয়া হলো। এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো। তাহলে এই চিত্রটা তোমাদেরকে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে। তোমরা অবশ্যই পারবে, যেহেতু প্রথম সেকেন্ড সেমিস্টারে বা দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে তোমরা অবশ্যই প্র্যাকটিস করেছো। সেগুলো তোমরা এইবারই পরীক্ষায় তোমাদের অবশ্যই পরীক্ষা পড়বে। তোমরা অবশ্যই এগুলো প্র্যাকটিস করো, কেমন? চলো আজকের এই পর্যন্ত। আমি আজকে তোমাদের 2 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করলাম। এরপরের ক্লাসে আমি 3 নম্বর মডেল স্কুলটা সম্পূর্ণ সমাধান করব খুব শিগগিরই।